অভ্র রুমে এসে বই পড়ার পর যখন ঘুমাতে যাবে তখনই দেখতে পাই বিছানায় একটা মাত্র বালিশ ও কাঁথা। অভ্র যেটা ফ্লোরে বিছিয়ে ঘুমাতো সেটা নেই। তাহলে গেল কোথায়? অভ্র রুমের ভেতরে অনেক জায়গাতে খুঁজলো কিন্তু কোথাও পেল না। অনুহি চুপচাপ ফোন চাপছে। যা একটা কাঁথা ও বালিশ আছে সেটাও অনুহির কাছে। অভ্র টেবিলের কাছে এসে চেয়ারে বসলো। অনুহি প্রশ্ন করলো, তুমি কি কিছু খুঁজছো? আর একটা বালিশ আর কাঁথা কোথায়? না, মানে জানি না। নাই মানে? জানেন না কেন? আমি কি ঘুমাবো না? হ্যাঁ, ঘুমাবো তো। তো কোথায়? নিচে ফ্লোর ঠান্ডা, কাঁথা ছাড়া ঘুমানো যাবে না। তো বিছানায় ঘুমাবা? বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আর একটা বালিশ লাগবে। আর তাছাড়া আপনি নিচে ঘুমাবেন কাঁথা ছাড়া নাকি? আমি কখন বললাম নিচে ঘুমাবো? তাহলে ভাবির কাছে? গাধা, এসব লাগবে না। তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা আর আমি তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। পারবো না। আর একটা বালিশ কাঁথা আনি। কেন? এমনি। অভ্র বাইরে চলে আসে। সারা রাত ছাদেই কাটিয়ে দেয়। ছাদের দরজা আটকে দিয়ে বসে বসে ফোনে গেম খেলেই সময় কাটিয়ে দেয়। অনহি একবার উঠে সারা বাড়ি খুঁজলো অভ্রকে। ফোনেও করেছে কিন্তু অভ্র রিসিভ করে না। অনহির অনেক রাগ লাগছে। অভ্র অনহিকে ইগনোর করছে। তবে অভ্র এখন এই ইগনোর করে বেশ মজা পাচ্ছে। সকালবেলা অভ্র রুমে আসে। অনুহি যেভাবে বসেছিল রাতে সেভাবেই বসে ঘুমিয়ে গেছে। অভ্রর উপস্থিতি টের পায়, সে চমকে ওঠে। তাকে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখেই অনুহি বলল, সারাত কোথায় ছিলে? ছাদে। কেন? না ঘুমিয়ে বাইরে কেন থাকবে? আমার ইচ্ছা। এভাবে কথা বলছো কেন? এটাও আমার ইচ্ছা। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা কি হয়েছে তোমার? হ্যাঁ, নাথিং। অব্র, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। করছি তো। ধুর, তোমার সাথে কথা বললেই এমন করো। অনেক ভাব বেড়ে গেছে তাই না? ঠিক মতো সেদে সেদে কথা বলতেছে তো, তাই খুব ভাব বেড়েছে তাই না? আজব! আমি কি একবারও বলেছি নাকি যে আপনি এসে কথা বলুন? আপনি কথা না বললে আমারও ভালো লাগে না। আপনার কথা শোনার জন্য আমি বসে আছি নাকি? আর লিসেন, আপনি না আপনার এই রাগ মেজাজ দেখানো বন্ধ করেন আমার সাথে। আপনার অনেক মানুষ আছে এসব দেখানোর জন্য, আমি না। আমাকে এসব মেজাজ দেখাতে আসবেন না। আপনাকে আমি বউ হিসেবে মানি না। সো এখন থেকে আপনার এইসব রাগ মেজাজ খারাপ অভিমান যারে ইচ্ছে তারে দেখাবেন, বাট আমার কাছে না। এইসব দেখার সময় আমার নেই। মনে রাখবেন, পরের বার ভুল হলে ঠাস করে চর বসিয়ে দেব গালে। অভ্রের কথাগুলো শুনে অনুহি চুপ হয়ে যায়। অনুহি ভাবতেই পারেনি অভ্র তাকে এভাবে কথাগুলো বলবে কখনো। অনুহি বুঝতে পারে অভ্র তার থেকে দূরে সরে যাচ্ছে। অভ্রকে সে ভালোবাসে, কিন্তু অভ্রের সাথে এতদিন সে নিজ থেকে ইচ্ছে করেই খারাপ ব্যবহার করেছে। অভ্রকে খ্যাপাতে রাগাতে বকাঝকা দিতে বেশ ভালো লাগতো। সে ভাবতো অভ্র তো নিজের মানুষ, তার সাথে যা ইচ্ছে করলেই বাকি। কিন্তু ভালোবাসার মানুষ, ভালোবাসার এই সব কিছু তখনই সুন্দর যখন এটার মর্ম বোঝা যায়। সবাই থাকতে দুটোকেই মূল্য দিতে হয়, না হলে ভালোবাসা তো নষ্ট হবেই, সাথে ভালোবাসার মানুষটাও হারিয়ে যাবে। অনুহির অনেক খারাপ লাগছে। অনুহির অনেক কান্নাও পাচ্ছে। অভ্র তার সাথে এভাবে কথা বলতে পারে কখনো ভাবেনি। অভ্র গোসল করে বের হয়। যখন বাইরে বের হয় তখন বাড়ির দরজায় বেশ জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পায় সবাই। কেউ দরজা ধাক্কা দিচ্ছে খুব জোরে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। অনুহিও উঠে নিচে আসলো। কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? দেখো তো কে। হুম, দেখছি। অভ্রকে দরজা খুলে দিল। দরজার সামনে 10 জন পুলিশ দাঁড়ানো। থানার অফিসার তুহিন অভ্রের দিকে তাকালো। পাশে থাকা জুনিয়রদের বলল, এটাই কি অভ্র? এই শিয়ালা শুয়োরে বাচ্চা, চল শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবি আর আমরা তোকে আদর করে খাওয়াবো। এমপি ছেলে রাজে গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। তোর তো খুব খারাপ অবস্থা হবে রে। দেখি তোর বাপ কীভাবে সারিয়ে নিয়ে যায়। অভ্র তুহিনকে চেনে না, নতুন এসেছে এই থানায়। তুহিনের কথা শুনে অভ্রের তো মাথায় রাগ উঠে যায়,
কিন্তু তুহিন কোনো সুযোগ না দিয়ে অভ্রের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। বাড়ির সবাই এগিয়ে আসে। সবার আগে অনুহি দৌড়ে এসে বলে, আমার সেই মেয়েকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই রাজ। আমাকে যে অনেক বাজে বাজে কথা বলেছিল, একজন হাজবেন্ড হিসেবে সে কি তার স্ত্রীকে বাঁচাবে না? রাজের নামে আমরা কেস করিনি বলে তো ওর কপাল ভালো। দেখুন ম্যাম, সামনে থেকে সরেন। স্ত্রীকে বাঁচানোর দোষে না, কিন্তু আপনার হাজবেন্ড পরে যা করেছে সেটা কি? অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ে চলে গেছে। সামান্য কারণে ভিকটিম মরেনি, সেটা কেস তো এখন হয়ে গেছে। পুলিশের কাজ করতে দেন। না, আমার বাবা চেয়ারম্যান, আমার চাচু কিন্তু মেয়র। আমি চাইলে আপনার চাকরি কেড়ে নিতে পারি। আপনি যাদেরকে ফোন করুন না কেন, এমপির লোক তাদেরকেই তুলে নিয়ে যাবে। আপনারা জানেন না আপনারা কত বড় কাজ করে ফেলেছেন। কোনো উকিলও এসে তাকে জামিন করাতে পারবে না। এমপি বলেছে আমাকে অভ্রের জন্য সব ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছে। অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন। আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আমাকে আপনি চেনেন না। দেখুন, এমপি হলো একটা মাস্তান। আপনি পাওয়ার দেখাবেন, আপনার পরিবারের লোকজন মরবে। তাই নিজের ভালোর জন্য চুপচাপ থাকেন। আর কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। পুলিশ অফিসার শুনল না কিছু, সোজা অভ্রকে জিপে তুলল। একটানে অভ্রকে বাড়ির সামনে থেকে নিয়ে আসে। অনেক চিৎকার করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, সবকিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি অমন করে না যেতাম তাহলে আজকে এটা হতো না। আমি আসলে আপনার যোগ্যই না। কি বলো তুমি? চুপ থাকো। যা হবার হয়েছে। অভ্রকে থানা থেকে বের করতে হবে। ভয় হচ্ছে অভ্রকে থানায় রাখবে নাকি এমপির কাছে পাঠাবে। যদি এমপির কাছে যায় তাহলে অভ্রকে হয়তো আর বাঁচিয়ে ফেরানো হবে না। এইভাবে কেন বলছো? আমার ছেলেকে বাড়িতে দেখতে চাই। অয়ন, চল তো দেখি উকিলের কাছে যাই, সে কি করতে পারে। চলো বাবা। ওনারা বাড়ি থেকে বের হয়। অনুহি তার বাবাকেও কল করেছে। এদিকে অভ্র বসে আছে জিপে। যা ভেবেছিল তাই। অভ্রকে থানায় না নিয়ে যেয়ে অন্যদিকে নিয়ে যেতে থাকে। অভ্র কি করবে? তুহিনকে ডাক দেয়। স্যার, 1 মিনিট কথা বলার জন্য আপনার ফোনটা দিবেন? ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবে জেল থেকে বের হতে পারবি না। তোকে বের হতে দেব না। রেডি থাক খারাপ কিছুর জন্য। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বলেছি নাকি নিজেকে ছাড়ানোর জন্য ফোন লাগবে? কিন্তু তোকে ফোন দেওয়া যাবে না। তোকে কখনোই ছাড়ানো হবে না। যাকেই ফোন দিস অন্তত এমপি তোকে ছাড়বে না। অভ্র মুচকি হাসল। অভ্রের হাসির কারণ বুঝতে পারে না তুহিন, কিন্তু ফোনটাও দেয় না অভ্রের কাছে। অভ্র হেলান দিয়ে বসলো। বেশ আরামেই বসেছে অভ্র। অভ্রের এমন শান্ত মেজাজ দেখে পুলিশ বেশ অবাক হয়, কিন্তু কিছু না বলে সামনে যেতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। অভ্র শব্দ করে হাসে। তুহিনকে বলে, শোন, আমাকে ছাড়ানোর জন্য কোথাও ফোন করা লাগবে না। এমনিতেই আমি ছাড়া পেয়ে থাকি। তবে তুই আমাকে বাড়ি থেকে এইভাবে আনার জন্য অনেক ধন্যবাদ। আমার বউকে বোঝাবো এবার ভালোবাসা কাকে বলে। বুঝুক সে ভালোবাসা হারালে কষ্ট কিভাবে পেতে হয়। স্যার, সামনে কতগুলো গাড়ি দাঁড়ানো, ওদের হাতে পিস্তল রাখা, কি করব? গাড়ি থামিও না। স্যার, ওরা চাকাতে গুলি করবে, সামনে পিন ফেলে রাখা। আচ্ছা, গাড়ি রেখে সবাই পজিশন মতো দাঁড়িয়ে যাও। ওরা দেখি কি বলতে চায়। তুহিনের কথা মতো জিপটা তাদের সামনে রাখা হয়। সবার মুখে সাদা মাস্ক পরা। ড্রাইভার সাথে সাথেই বলে, স্যার, এরা তো রোলেক্স গ্যাংয়ের লোক। স্যার, আমি পালাচ্ছি, আপনি কিভাবে বাঁচবেন জানি না। মানে আর কে সংস্থানের ওই হিংস্র গ্যাং, যাদের ভেতরে কোনো মায়া নেই, যারা আর কে সংস্থানের হয়ে কাজ করে? জি স্যার, ওদের মুখে দেখেন রুমাল, মাস্ক পরা সাদা রঙের, সেখানে লেখা রোলেক্স। জিপ গাড়িটা থামানো হয়। একটা ছেলে এগিয়ে আসে জিপের দিকে। জিপের পেছনে আরো কয়েকটা ছেলে সে ঘিরে পুরো পুলিশের জিপ গাড়িটা। তুহিন ভয় পায়। এরা এখানে কেন? তাড়াতাড়ি এমপিকে ফোন করে তুহিন। স্যার, আমি ঝামেলাতে পড়েছি। অভ্রকে তুলে আনার পথে রোলেক্স গ্যাং আমাদের পথ আটকে রেখেছে। রোলেক্স গ্যাং মানে? এই ভয়ঙ্কর গ্যাং তোমার মতো এই ছোট মানুষকে কেন আটকাবে?
ফোন রাখ জলদি, না হলে ওরা তোকে তো মারবেই, আমাকেও মারবে। রাখ শালা। এমপি ফোন কেটে দেয়। ভয়ে ফোনই আর হাত দেয় না। তুহিনের কাছে আসে একটা ছেলে। তুহিনের থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকায়, তারপর বলে। জিপের ভেতর থেকে অভ্র বলে ওঠে, আরে শাকিল ভাই, তুমি কেন আসলে? আই ক্যান ম্যানেজ। সাকিব মুখ থেকে রুমালটা সরালো। অভ্রের কথায় কিছুটা বিরক্ত হয়, তারপর ছাড়ে দিয়ে বলে, জিপে বসে কি করিস? নাম। কিছু খাইনি সকাল থেকে, এজন্য উঠতে পারি না। কষ্ট হয়, হাত ধরো। ওদের রক্ত খা। রক্ত? অভ্র হাসতে হাসতে জিপ থেকে নামলো। হ্যান্ড কাপের ওপরে যে লক আছে সেটা সাকিব গুলি করে লক খুলে যায়। অভ্র হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে আলসেমি ছাড়তে থাকে। তারপর তুহিনের কাছে যায় সে। তুহিন রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে আছে, সাথে আরো 9 জন পুলিশ সারিবদ্ধভাবে বসা। অভ্র তুহিনের কাছে যেয়ে বলল, তুহিনের কোমর থেকে পিস্তলটা বের করে বলল, কি যেন বলেছিলেন অফিসার? আমাকে কেউ ছাড়াতে পারবে না, কারো বাপের ক্ষমতা নেই আমাকে ছাড়ানোর। এমপির কাছে ফোন দিলেন, কি বললো? আসলে মানে আমি কি আমতা আমতা শুরু করলে হবে? বলেন, কিছু বলেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি বুঝিনি আপনি রোলেক্স গ্যাংয়ের লোক, আর কে সংস্থা চালান আপনারা, আমি এটাই জানতাম না। প্লিজ ভাই ছেড়ে দেন। রোলেক্স গ্যাংয়ের লোক আমরা? এ সাকিব ভাই, এই অফিসার কি বলে? রোলেক্স গ্যাংয়ের লোক না রে আমরা। আমরা কি সেটা তুই জানতে পারবি না। আবির, সময় নেই। কি করবি পুলিশটারে? এটাকে বাঁচিয়ে রাখবো ভাই, আমার কাজে লাগবে। আর এর বাড়িতে কে কে আছে? মনে হয় বউ আর বাচ্চা আছে একটা। ও, তাদের উপর নজর রাখো। 2 জন ছেলে লাগিয়ে দাও। আমার কাজ সঠিকভাবে না করলে সোজা ওদেরকে শুট করে দিবা। ভাই না না, আমি কাউকে কিছু বলবো না, কেউ কিছু জানবে না, আমি সব কাজ করে দেব। তবুও আমার বউ আর ছোট বাচ্চাকে কিছু বলবেন না, আপনাদের পায়ে পড়ি। গ্রেট, বাট ভাই, তোমরা জানলে কিভাবে আমাকে পুলিশ ধরেছে? এটার আনসার তুই ভালো করে জানিস। গেলাম তাহলে। সাকিব কথাটা বলে সেখান থেকে চলে যেতে থাকে। অভ্র তুহিনের পিস্তলটা হাতে নিয়ে গুলির কাট করে ট্রিগারে চাপ দেয়। কয়েক মিনিটের ভেতরেই বাকি 9 জন পুলিশ অফিসার সেখানেই শেষ। সাকিব অভ্রের দিকে তাকিয়ে বলে, তুই আর ভালো হয়ে না আবির। কি দরকার ছিল এদেরকে মারার? লাগবে আমার এটাকে, বাকিদের না। ধ্যাত। অভ্র পিস্তলটা তুহিনের কাছে দেয়। তুহিনের হাতের পা কাঁপছে। চোখের সামনে ওই সহকারীদের লাশ পড়ে আছে। তুহিন কাঁপা কাঁপা হাতে কোনো রকম পিস্তলটা কোমরে গোজে। অভ্র হাসতে থাকে। সাকিবরা অভ্রের ওপরে গত দিনের ঝামেলার পর থেকেই নজর রেখেছিল। সে জন্যই অভ্রকে পুলিশ ধরতেই ওরা চলে আসে। অভ্র সেটা জানে। সাকিবরা লাশগুলো নিয়ে চলে যায়। অভ্র তুহিনের কাছে আসে, তুহিনকে বলে। তুহিন দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। শোনেন, আপনাকে বাঁচিয়ে রাখলাম কেন বলেন তো? জানি না। ভয় পাচ্ছেন কেন? উঠে বসুন, রিল্যাক্স, কথা শুনুন। বলুন স্যার। শোনেন, আপনি তো থানাতেই যাবেন। সেখানে আমার বাড়ি থেকে লোক আসবে খুঁজতে। আপনাকে জিজ্ঞাসা করবে আমি কোথায়। কি উত্তর দিবেন? বলবো কোর্টে চালান করে দিয়েছি। তারপর যদি সেখানে খোঁজ নিয়ে আমাকে না পায়, তখন কি করবেন? তখন বলবো আমরা জানি না, কোর্টে চালান করেছি। সেখান থেকে এমপি হয়তো অভ্রকে নিতে পারে, সেটা তাদের ব্যাপার। আমার যা দায়িত্ব ছিল সেটা করেছি। ওকে, আপনার কাজ হলো কে খোঁজ নিচ্ছে আমার ব্যাপারে সেটা আমাকে জানানো। আপনার নাম্বার দিয়ে যান, আমি কল করব। তবে কেউ যদি জোর করে, আপনি বলবেন কিছুই জানি না, তাকে ফিরিয়ে দেবেন। আচ্ছা স্যার, আমি সব ডিটেলসে জানাবো। আপনি শুধু আমার পরিবারের কাউকে কিছু করবেন না প্লিজ। আমার কাজ যদি ঠিকমতো হয় তাহলে তারা বেঁচে থাকবে। হবে স্যার, সব হবে। আচ্ছা, এখন 2000 টাকা দেন। টাকা মানে স্যার? সে কি, পুলিশ ঘুষ খায়? বাইক গাড়ি নিয়ে গেলেই রাস্তায় পুলিশ ধরে, জরিমানা করে। ওয়াপেন টাকা নেই, আর আমি 2000 চাইছি বলে কপাল কোঁচকাচ্ছেন? এইটা কোনো কথা? সরি স্যার, নেন 2000। হুম,
এখন যান। অভ্রের গাড়ি থেকে 1 ঘন্টার ভেতরেই থানাতে সব লোক চলে আসে। অনুহি সহ তার বাবা মা, অভ্রের বাবা উকিল নিয়েও গিয়েছে। পুলিশ অফিসার তুহিন কি করবে বুঝতে পারছে না। আশরাফ সাহেব বলে, অফিসার, আমার ছেলে কোথায়? কে আপনার ছেলে? মজা করেন আপনি? আপনি বাসা থেকে কিছু সময় আগে আমার হাজবেন্ডকে তুলে নিয়ে আসছেন। সেখানে দোষ করলো এমপির ছেলে, আর আপনারা তাকে না ধরে আমার হাজবেন্ডকে ধরে আনছেন। এখন বলেন কে তাদের ছেলে? এই আস্তে কথা বলুন, এটা থানা। হ্যাঁ, কে আপনাদের ছেলে বলেন তো? অফিসার, আমার ছেলে অভ্র, তাকে ধরে আনছেন। কই সে? ওহ, অভ্র, তাকে তো কোর্টে চালান করে দিয়েছি। আমি বাকিটা জানি না, রাস্তায় কি হবে না হবে সেটা আস্তাতেই। মানে কি? আপনি এসব কি বলছেন? আমাদের ছেলে কি গায়েব হয়ে যাবে নাকি? আপনি দায়িত্ব নেবেন না? আমি কেন নেব? আমার কাজ অপরাধী ধরা, তারপর তাকে কোর্টে পাঠানো। সেখানে যেতে যেতে যদি প্রবলেম হয় সেটা গাড়িতে থাকা পুলিশরা বুঝবে। 24 ঘন্টার ভেতরে আমার হাজবেন্ডের খবর যেন আমরা পাই। আমরা কোর্ট থেকে যে খবর নিচ্ছি, দেখে যদি না পাই তাহলে আপনার হিসেব দিতে হবে বলে দিলাম। সবাই থানা থেকে বের হয়ে আসে। তুহিন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ওর ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে আননোন নাম্বার। তুহিন রিসিভ করে। কি ব্যাপার তুহিন সাহেব? আমি অভ্র, চিনতে পারছেন না নাকি? স্যার আপনি, উফ, কি যে কষ্টে আছি। আপনার পরিবারের সবাই এসেছিল, বিশেষ করে আপনার স্ত্রী তো অনেক ক্ষেপে আছে। আমাকে 24 ঘন্টা সময়ও দিয়ে গেছে। যদি আপনার খবর না দিতে পারি তাহলে কি হবে? আমাকে শাসিয়ে গিয়েছে। স্যার, কিছু একটা করুন। আপনি আপাতত বলে যাবেন কিছুই জানেন না, বাকিটা দেখছি আমি। অভ্র ফোন কেটে দেয়। তুহিন মনে মনে বলে, নূর, কেন যে এমপির কথা মতো আমি কাজটা করতে গিয়েছিলাম? আমি কি জানতাম রোলেক্স গ্যাংয়ের লোক অভ্র? ধুর, ভালো লাগে না। অনুহি ভার্সিটিতে আসে, নেহালকে ডাকে। নেহাল জানে অনুহি এখন তার ভাবি হয়। নেহাল খুবই লজ্জা পাচ্ছে অনুহির সামনে। অনুহি বলে, অভ্রকে পুলিশ ধরে নিয়ে গেছে রাজাকে মারার জন্য। কি কি বলেন এটা? হ্যাঁ, আচ্ছা নেহাল, একটা কথা বলো তো। কি কথা ম্যাম? অভ্রকে দেখছিলে রাজকে কিভাবে মারছিল? অভ্র কতটা ভয়ঙ্কর লাগছিল দেখতে। হ্যাঁ ম্যাম, অভ্র তাকে বাজেভাবে মেরেছে। একদম সাইকোটাইপ, তাই না? আর একটা জিনিস খেয়াল করেছো? কি ম্যাম? অভ্রকে যে নয়ন মাস্তান তুলে নিয়ে যায়, তারপর থেকে নয়নকে আর দেখেছো? না ম্যাম, কিন্তু কেন? অভ্র অনেক রাগী। সে কি পাগলের মতো আচরণ করে রাগলে? না ম্যাম, আমি অভ্রকে কখনো রাগতে দেখিনি। সেদিনের আগ থেকে অভ্রকে সবসময় হেসে নতুবা মন খারাপ করে কথা বলতে দেখেছি। তাকে কখনো রাগতে দেখিনি। সে যথাসম্ভব নিজেকে শান্ত রাখে। কিন্তু কি হয়েছে বলুন তো? আপনি হঠাৎ এইসব কেন জিজ্ঞেস করছেন? না, কিছু না, আমি জিজ্ঞেস করলাম। থানায় গিয়েছিলাম, পুলিশ অভ্রর কোনো খোঁজ দিচ্ছে না। কি যেন ঝামেলায় পড়লাম। এই সব কিছু আমার জন্য হয়েছে। কেন যে সেদিন শাড়ি পরতে গেলাম। যা আবার হয়েছে, আমরা দেখেছি অভ্রের খোঁজ নেব। আপনি চিন্তা করবেন না ম্যাম। অনুহি চলে যায় সেখান থেকে। বুঝতে পারছে না সে কি করবে। অভ্র কোথায়? অভ্র ডিস্ট্রিক্ট জজ আদনান সাহেবের বাড়িতে বসে আছে। আদনান সাহেব অভ্রের সামনে বসে পত্রিকা পড়ছে। অভ্র চায়ের কাপে চুমুক দিচ্ছে। তারপর আবির, বলো কি খবর? স্যার, আপনার বাসায় কিছুদিন থাকবো। থাকো। কে বারণ করেছে তোমাদের? ম্যাম ভালো রান্না করতে পারে, আর আমাদের মেয়ে নীলা ভালো মাংস খিচুড়িও রাঁধে। বেশ হবে। অভ্র হাসলো। আদনান সাহেবের সাথে অভ্রের অনেক আগে থেকেই খাতির। যখন থেকে আদনান সাহেবের ছাত্র আন্দোলনের সময় পুলিশদের সামনে পড়ে মার খাচ্ছিল, তখনই অভ্র কি এগিয়ে আসে। পুলিশদের বিরুদ্ধে সবার মাঝ থেকে একাই আন্দোলন চালিয়ে যেতে হবে। পরে অভ্রের কথা মতো আরো কয়েকটা ছেলে এসে আদনানকে সেভ করে। এরপর থেকে অভ্র উনি ভালো ছেলের নজরে দেখে। অভ্রের জন্যই তিনি ডিস্ট্রিক্ট জজ হতে পারে, সাথে মেয়রও হয়ে গিয়েছেন। অভ্রকে তিনি অনেক বেশি আদর করে। অভ্র বাড়ির চারপাশ হেঁটে দেখছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বই পড়ছে নীলা। অভ্র সেখানে যায়, নীলাকে বলে, এই হলো মেডিকেল স্টুডেন্টের সমস্যা। সারাদিন খালি বই নিয়ে বসে থাকবে। একটু পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীটা কত সুন্দর।
কিন্তু আমার তো বইয়ের ফাঁকে সৌন্দর্যতা আছে। পৃথিবীর সব কিছুর রাসায়নিক বিক্রিয়ার মতো মনে হয়, বুঝেছেন? ও শুনলাম অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারেন। মেডিকেলের স্টুডেন্ট সার্জারি অপারেশন ছাড়া রান্না করতে পারে জানতাম না তো। কেন পারবে না? মেয়ে হয়েছি, যদি মাধুর্যতা দিয়ে নাই বা রাখতে পারি তাহলে কেমন লাগবে? আমি সবই পারি। সেটাই তো, আমি কিছুই করতে পারি না। আচ্ছা, আপনার সাথে বাবার এত খাতির কেন? সব সময় বাবা আপনার কথা বলে বাড়িতে। মাঝে মাঝে মনে হয় আমরা কেউ না, আপনিই সব। ওটা স্যার ভালোবাসা, ভালোবাসেন বলেই হয়তো বলে বেশি বেশি। আচ্ছা পড়েন আপনি। অভ্র চলে যায় সেখান থেকে। অনুহির কথা মনে পড়ছে। কি করছে মেয়েটা কে জানে। অনুহি পরদিন থানাতে আসে, সাথে নিহালও আসে। পুলিশের সামনে বসে বলে, কোর্টে খোঁজ নিয়েছি, অভ্র নামের কেউ আসেনি সেখানে। আমার হাজবেন্ড কোথায়? দেখুন ম্যাম, আমি জানি না আপনার হাজবেন্ড কোথায়। আমার 4জন পুলিশ অফিসারও নিখোঁজ। তবে যতদূর ধারণা করা যাচ্ছে এটা এমপির কাজ। আমাদের পুলিশদেরও কোনো পাত্তা নেই। এমপি হয়তো আপনার হাজবেন্ডকে নিয়ে গিয়েছে। যদি খারাপ কিছু হয় সেটা আমিও জানি না, কিছু করার নেই আমার। তুহিনের কথা শুনে অনুহি ধপ করে চেয়ারে বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। বুকের ভেতরেও চিনচিনে ব্যথা করতে শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে তুহিনকে বলে, স্যার প্লিজ আমার হাজবেন্ডকে এনে দিন। আমি কিভাবে থাকবো কি ছাড়া? কেন এমন হলো? কেন তার সাথে এমন হলো? আমার আজকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিছুই নেই, তবু আমার হাজবেন্ডকে ফিরিয়ে এনে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে। তুহিন চুপচাপ বসে থাকে। অনুহির কান্না দেখে খারাপ লাগছে, কিন্তু সে এতক্ষণ অভ্রের শেখানোর কথাগুলো বলছিল। অনুহি কি বলবে সেইগুলো রেকর্ড করে অভ্রের কাছে পাঠিয়ে দিতে থাকে। অভ্র ওপাশে বসে অনুহির কথাগুলো শুনছে। খারাপ লাগছে তার, কিন্তু তবুও মন গলার মতো যেন কিছুই হয়নি অভ্রের। ম্যাম কাঁদবেন না, আমরাও খোঁজ নিয়েছি কিন্তু কোনো খোঁজ মিলছে না, কি করব বলেন? জানি না, অভ্রকে আমার চাই। আমি কিছু জানি না, অভ্রকে এনে দাও। নেহাল অনুহিকে নিয়ে চলে যায়। অনুহি একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 3 দিন কেটে যায়। অনুহি সারাটা দিন কাঁদে। ভার্সিটিতে যায় না, তেমন অনুহি রুম থেকে বেরো হয় না। পাগলামি করে অনেক। রোজ একবার করে থানায় যাবে, তুহিনকে রিকোয়েস্ট করবে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু তুহিন কিছুই বলতে পারে না। এমপিকেও খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করেও কোনো কাজ হয়নি। অনুই বুঝে ফেলেছে তার অভ্র আর বেঁচে নেই। সে অভ্রকে হারিয়ে ফেলেছে। এদিকে অভ্র দিব্যি আছে। 15 দিন কেটে গেছে। অভ্র সব খবর জানে। অনুই কি কি করছে, কত টাকাচ্ছে, সবকিছুই জানে অভ্র। অভ্র চলে আসার প্রস্তুতি নেয়। তখনই আদনান সাহেব বলে, আবির, এমপি রাজীব আছে না, ওর ছেলেকে তো পিটিয়েছ, এমপিকে সরাতে হবে, পারবে? পারবো। কাজটা কিন্তু অনেক রিস্কের, অনেক গার্ড থাকবে, কিভাবে সম্ভব? আপনি খালি পুলিশ সামনে নিয়েন, না হলে আমি চাই না পুলিশ মরুক। আচ্ছা ঠিক আছে, আর রাজীবের নামে যে 5টা ধর্ষণের মামলা আছে সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ, কেন জানবো না, শালা টাকা দিয়ে কেসটা চাপা দিয়েছে। আচ্ছা আমি সব ব্যবস্থা করে যাচ্ছি, তবে আরও একটা কাজ আছে। কি কাজ? আমি দেশের বাইরে যাচ্ছি, দায়িত্ব সব তোমার। আমি সাকিবকে সব বলে দিব, সে পুলিশ বিষয়টা দেখবে। হ্যাঁ। দেশের বাইরে শুধু আমি না, তোমার ম্যামও আছে সাথে। মানে আমি আমার ওয়াইফ একসাথে যাব, কিন্তু নীলার মেডিকেল পরীক্ষা, আর তোমার বাসা থেকে মেডিকেল কলেজ একদমই কাছে। নীলাকে তোমার সাথে নিয়ে যাও, সে ওইখানে থেকে এক্সামটা দিক, এরই মধ্যে আমি এসে পড়ব। ঠিক আছে স্যার, চিন্তা নেই আপনার। আদনান সাহেব নীলাকে ডাক দেয়। নীলা এসে আদনান সাহেবের সামনে নীলাকে বলে, তোমার এক্সাম কবে মা? 2 দিন পর। তাহলে তুমি আবিরের সাথে ওর বাড়িতে যাও, আমরা দেশের বাইরে যাচ্ছি, একা থাকলে কখন কি ঝামেলা হতে পারে। তাছাড়া মেডিকেল কলেজ ওর বাড়ি থেকে অনেক কাছে, সে তোমাকে দেখে রাখতে পারবে। আচ্ছা বাবা। অভ্র আর নীলা কিছু সময় পর বের হয়। আজ অভ্রের নিখোঁজের 15 দিন হয়ে গেল। অনেক চেষ্টা করেও অভ্রের হদিস মেলেনি। অনুহি আগে থেকে শুকিয়ে গেছে। 3 বেলাতে 1 বেলা খেয়ে শুয়ে থাকে। সারা দিন কান্না করে। ক্ষুধা লাগে না ওর, হাসে না, রাগে না। অনুহি না চাইতেও অভ্রের জন্য বারবার কেঁদে ওঠে, কিন্তু কি করবে। পুলিশরা অনুহির প্রতি বিরক্ত হয়ে গেছে। 1-1.5 ঘন্টা ধরে থানায় বসে
বাসায় অনুহি শুধু কাঁদে। তুহিন সাহেব অনুহির জন্য টিস্যু কিনে রেখেছে অনেক। দুপুরে খাবারের পর সবাই সোফাতে বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। অনুহি সে সময় উঠে রুমের দিকে যাচ্ছিল। কলিং বেল বাজতেই বলল, আমি দরজা খুলছি। অনুহি দরজার কাছে এসে দরজাটা খুলতেই সে অবাক। চোখের পলক পড়ে না তার। তার পা কাঁপা শুরু করে দিয়েছে। আজও বের হচ্ছে না অনুহির, কারণ সামনে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখা মাত্রই অনুহি জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই চোখে পড়ে যায় অভ্রের হাতের দিকে। অভ্র কারো হাত ধরে আছে, দেখে মনে হচ্ছে কোনো মেয়ের হাত। অনুহি সরে আসে। হ্যাঁ, সত্যি অভ্র কোনো মেয়ের হাত ধরে রেখেছে। অভ্র হাসি দিয়ে বলে, হ্যালো ম্যাম, কেমন আছেন? অনুহি মেয়েটার দিকে তাকিয়ে আছেন। মেয়েটাকে দেখতে থাকে সে। অভ্র তখন বলে, ও, পরিচয় করিয়ে দিই, নীলা। উনি হলেন আমাদের ভার্সিটির ম্যাম, আমার মায়ের বান্ধবীর মেয়ে। আমার মতোই সে এখানে থাকে, মানে এখান থেকে ভার্সিটি কাছে তো, তাই এসে এখানে থাকে। আর ম্যাম, এ হলো নীলা, আমার ফ্রেন্ড, আমার এক স্যারের মেয়ে হয়। অনু, দাঁড়িয়ে কেন? কি হয়েছে? কে আসছে? দরজায় দাঁড়িয়ে কি করো? মা, অভ্র। হ্যাঁ, অভ্রকে আবার খুঁজবো। মা, অভ্র এসেছে। দৌড়ে আসে বাড়ির সবাই। বাইরে এসে দেখে সত্যিই অভ্র এসেছে। অভ্রকে দেখা মাত্র সবাই এসে জড়িয়ে ধরে। সবার সাথে কথা শেষ করে অভ্র বলে, আমি ঠিক আছে তো, আমি এতদিন স্যারের বাসাতে ছিলাম। স্যারের মেয়ে আসছে নীলা, মেডিকেলে পড়ে। সামনে এক্সাম শুরু হবে তো, তাই মেডিকেল কলেজ কাছে, সেজন্য নিয়ে এসেছি। তোকে কত খুঁজেছি জানিস? আচ্ছা, ভিতরে তো ঢুকতে দিবা নাকি? আয়। ভেতরে এসে অভ্র সবাইকে বুঝিয়ে বলে, তুহিন আমাকে নিয়ে যাচ্ছিল, জিপটা অ্যাক্সিডেন্ট করে আমি সেখান থেকে পালাই। তুহিন ভাবে এমপির লোক নিয়ে যায়, এরপর ভয়ে আমি আর এদিকে আসিনি। তারপর নীলার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। অভ্র নীলাকে রেহানা বেগমের আদর করে বেশ। নীলার হাত ধরে রেহানা বেগম বলে, আচ্ছা, যা আবার হয়েছে। নীলাকে নিয়ে তোর পাশের গেস্ট রুমে যা, ওটা নীলার জন্য। ঠিক আছে মা, নীলা আসো। অভ্র নীলার হাত ধরে আর ব্যাকপ্যাকও ধরে উপরে নিয়ে যেতে থাকে। অনুহি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্রের কাজ দেখছে। সে ভেবেছিল অভ্র হয়তো তাকে দেখে জড়িয়ে ধরে বলবে, অনুহি, তোমাকে অনেক মিস করেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনুহিও চেয়েছিল অভ্রকে যদি সে খুঁজে পায় অভ্রকে জড়িয়ে ধরবে শক্ত করে। তারপর বলতে চেয়েছিল, অভ্র, তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, আর কখনো তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না। কিন্তু এইরকম কিছুই হয়নি। বরং অভ্রের থেকে আবারও সে ইগনোর পাচ্ছে। অনুহির মেজাজ অনেক খারাপ, সবকিছু অসহ্য লাগছে। অনুহির দিকে অভ্র একবার তাকালো না। কি খারাপ ছেলে। অনুহি ওপরে ঘরে চলে আসে। পাশের রুমে ক্রস করার সময় রুমে উকি দেয়। অভ্র নীলা রুম সাজিয়ে দিচ্ছে, পড়ার টেবিল বই দিয়ে সাজাচ্ছে। নীলা অভ্রকে বলছে, এই যে আপনি এবার রেস্ট নেন, অনেক দূর থেকে আসছেন। সমস্যা নেই, তোমারও তো রেস্টের দরকার আছে, কিন্তু রুম গুছিয়ে না দিলে রেস্ট নিতে পারবে না। হেল্প করলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। দুজনে কাজ করছে, এপাশ ওপাশ ছুটোছুটি করছে দুইজন। হঠাৎ দুজনে ক্রস করতে গিয়ে মাথায় ঠুয়া খায়। দুজনে কপালে হাত দিয়ে একে অপরের দিকে তাকায়। অভ্র নীলার কপালে হাত দিয়ে বলে, অনেক লাগছে। আপনার মাথা অনেক শক্ত। আচ্ছা, ওয়েট। অনুহি এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভেতরে যায় না সে। অভ্র ভেতর থেকে বাহিরে আসে। অনুহিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এক পলক তাকালো। তারপর দ্রুত সেখান থেকে দৌড়ে ফ্রিজের কাছে এসে বরফ বের করে নিয়ে আবার দৌড়ে নীলার রুমে আসে। নীলা বিছানায় বসা। অভ্র নীলার কপালে বরফ লাগাতে থাকে। অনুহি আর সহ্য করতে পারে না নিজের হাজবেন্ডের তার কেয়ার না নিয়ে বরং অন্য কোনো মেয়েকে কেয়ার নিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য অনুহি এতদিন অপেক্ষা করেছিল। অনুহি চলে আসায় সেখান থেকে অনেক মন খারাপ লাগছে অনুহির। বালিশ জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। নীলার কপালে বরফ লাগানোর সময় নীলা প্রশ্ন করে, আপনার নাম তো আবির, বাড়িতে সবাই অভ্র বলে কেন? ও না, মানে আমার তো দুটো নাম, আবির হাসান, অভ্র। বাড়িতে সবাই অভ্র বলে, তুমিও সবার সামনে অভ্র বলবা। আচ্ছা, ঠিক আছে।
বেশ কিছু সময় পর অভ্র রুমে আসে। অভ্রকে দেখে অনূহি দ্রুত চোখের পানি মুছে নিল। অভ্র কিছু বলল না, নিজের মতো ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মনে মনে অনূহি বলে, সে কেন আমার সাথে কথা বলছে না? কি হয়েছে ওর? অভ্র কি আর আমাকে ভালোবাসে না? সে কি নীলার প্রেমে পড়েছে? আমি কিছু ভাবতে পারছি না। অনূহির এতদিন অপেক্ষা যেন বিষাক্ত মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। প্রচন্ড রাগ লাগছে অভ্রের প্রতি। তবে অভ্র জানে অনূহি অনেক কেঁদেছে, তাকে খোঁজার সব রকম চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই হয়নি। দিনের পর দিন পুলিশের কাছে গিয়েছে, ঠিকমতো ভার্সিটিতেও যায়নি। অভ্র গোসল করে বের হয়। অভ্রের চুলগুলো বেশ গোছালো। টি শার্ট পরে মাথার পানি মুছতে মুছতে বের হলো। অনূহি তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র বলে, কি হয়েছে? মুড অফ আপনার? আমি আসলাম বলে মুড অফ করে ফেলেছেন? এতদিন অনেক শান্তিতে ছিলেন আপনি, তাই না? আপনাকে জ্বালাতাম না, আপনাকে কোথাও থেকে এসে ফুল দিয়ে প্রপোজ করতাম না, ভয় নিয়ে ঘুমাতে হতো না আপনার। হয়তো ভাবতেন ঘুমালে আমি কি না কি করব। অনেক ভালো ছিলেন আমি জানি, কিন্তু কি আর করার। আর একটা মাস অপেক্ষা করুন, তারপর আপনি পার্মানেন্ট মুক্ত আমার থেকে। এখন তো একটু হাসুন। বাহ, দারুণ খবর দিলে তো। এরকম একটা খবরের জন্যই আমি অপেক্ষা করছিলাম। আসলে বরাবর মনে হচ্ছিল কবে ফিরবা আর কবে আমাকে মুক্তির খবর শোনাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই খুশির খবর দেওয়াতে তোমাকে আমার তরফ থেকে ট্রিট থাকলো। যে কোনো দিন যে কোনো সময় তোমাকে ট্রিট দেওয়া হবে। ঠিক আছে, আমি অপেক্ষাতে রইলাম। ট্রিট দিতে ভুলবেন না। অনূহি কোনো কথা বলল না, রুম থেকে বের হয়ে চলে যায়। মেজাজ এতটা খারাপ লাগছে অনূহির, ইচ্ছে করছে অভ্রের দুই গালে ইচ্ছে মতো চড় বসিয়ে দিয়ে আসতে। কিন্তু অনূহি অভ্রকে আর কিছুই বলবে না, কারণ অনূহি মনে করে রাগ দেখানো, চড় দেওয়া, বকাঝকা করা সবকিছুই অধিকারে থাকা মানুষের সাথে করতে হয়। যেখানে এসবে প্রেম নিয়ে অধিকার নেই, সেখানে এসব করাটা কেবল জোর জুলুম করাই হবে। অনূহি অভ্রের আর বিরক্তিকর কারণ হতে চায় না। সে মনে মনে বলে, মানছি আমি তোমাকে ইগনোর করেছি, তোমাকে অবহেলা করেছি সব সময়, তোমাকে অপমান করেছি অনেক, কিন্তু তাই বলে কি একটুও বুঝবে না তুমি আমাকে? আমি তো সরি বলেছি, কেঁদেও ছিলাম তোমার জন্য। আর তাছাড়া আমার চোখের নিচে কালো দাগ কি তোমার নজরে পড়ছে না? নাকি দেখেও অপর কিছু দেখছো না? সে এত খারাপ কেন? সে এমন কেন করছে? বিকেল পেরিয়ে রাত হয়। অভ্র এমপি রাজীবের ব্যাপারে টুকিটাকি খোঁজ খবর নিতে থাকে। সাকিবের মাধ্যমে রাজীব যে 5জন মেয়েকে ব্যবহার করেছে, তারা সবাই হলো ভার্সিটি আর কলেজের স্টুডেন্ট। সবগুলো কোনো না কোনোভাবে এমপির কাছে গিয়েছিল, আর এমপি তাদেরকে ব্যবহার করেছে ব্ল্যাকমেইলের মাধ্যমে। 5জনের ভেতরে 2জন মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। এসব ইনফরমেশন তুহিনের মাধ্যমে জেনেছে অভ্র। সারা বিকেল বাড়ির বাহিরে ছিল সে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। অভ্র বাড়িতে আসে। কলিং বেল বাজানোর সাথে সাথে অনূহি দরজা খুলে দেয়। অনূহিকে দেখে অভ্র কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। অনূহি আহত হয়, এক দৃষ্টিতে চেয়ে থাকে অভ্রের চলে যাওয়ার পানে, কারণ এর আগে কখনো এমন হয়নি। অনূহি দরজা খুললেও অভ্র কোনো না কোনো কিছু বলতেই, কিন্তু এখন অভ্র তাকে এড়িয়ে চলছে। খাবার টেবিলে বসে আছে সবাই। অভ্রকে বসতে বলে রেহেনা বেগম, কি ব্যাপার? এত বড় ঘটনা ঘটলো তবুও না বলে বাহিরে যাস কেন? কিছু হবে না মা, আমি তোমাদের রেখে মরবো না। ফালতু কথা বন্ধ করে চুপচাপ খেতে বস। আচ্ছা। খেতে বসে অভ্র। সবাই বসেছে। অভ্র তখন বলে, কি ব্যাপার? নীলা কোথায়? ও কি খেয়েছে? তানিয়া ডেকেছিল, বলে পড়া নাকি আছে, পরে খাবে। আরে ওই মেয়ে এমনই করে, না ডাকলে সে আর পরে খাবে না। ওহ, হ্যাঁ, তোমরা খাওয়া শুরু করো, আমি ডেকে আনছি। সব সময় ওই মেয়ে না খেয়ে থাকবে। অভ্র, অনূহি না খেয়ে আছে। এখন খেয়ে নিবে, সমস্যা কি? জিজ্ঞাসা করলা না যে? উনি নিজের খেয়াল নিজে রাখতে চায়। অভ্র আর কিছু না বলে চলে আসে। অনূহির বুকের ভেতরটা কেবল মোচড়াতে শুরু করে দেয়। অভ্রের করা অ্যাফয়েডগুলো একদমই সে নিতে পারছে না, তবু সহ্য করতে হবে। একটা সময় সে
এসবই করেছে, এখন সেগুলো তার উপরে ফিরে আসছে। অভ্র নীলার রুমের কাছে আসে, দরজায় টোকা দেয়। ভেতর থেকে নীলা বলে, খোলাই আছে, আসুন। অভ্র ভেতরে আসলো। নীলা বইয়ে মুখ গুজে বসে আছে। অভ্র কোনো কথা না বলে বইটা বন্ধ করলো। নীলা কপাল কুঁচকে তাকায় অভ্রের দিকে। মেডিকেল স্টুডেন্টরা যদি বই না পড়ে একটু দার্শনিক হতো তাহলে শরীরের অঙ্গের পারিপার্শ্বিক বিষয়ও জানতে পারতো। অনেক পড়া আছে। পড়িও, কিন্তু মেডিকেল স্টুডেন্টরা কি জানে না সময়ের খাবার সবাই খেতে হয়? এখন খাবার খেতে হবে। একটু পরে যাই। আপনি তো দেখি আমার মায়ের মতোই এমন করছেন। চুপ, স্যার জানলে সমস্যা হবে। আসো বলছি, না হলে কিন্তু পরে পড়তে দেব না, বলে দিলাম। আচ্ছা, যাচ্ছি। নীলা উঠল। অভ্র নীলার হাত ধরে বাহিরে নিয়ে আসে, সিঁড়ি দিয়ে নামছে। দুজন অনুহী তাকিয়ে আছে ওদের দিকে। অভ্র নীলার হাত ধরে নিয়ে আসছে খাবার টেবিলের দিকে। অনুহীর প্রচণ্ড রাগ লাগে, কিন্তু চুপচাপ সহ্য করছে। অভ্র কি অনুহীর পাশের চেয়ারে বসলো। অনুহীকে বলে, ম্যাম, আপনি ওই চেয়ারে যান তো, নীলা এখানে বসবে। কেন? আমার পাশের চেয়ার তো ফাঁকা আছে, সে ওটাতে বসুক। আপনাকে যেটা বললাম সেটা করেন তো, যান ওটাতে। অভ্র উঠে অন্য চেয়ারে বসলো। নীলাকে নিয়ে অভ্র পাশাপাশি চেয়ারে বসে তানিয়া ভাত বেড়ে দেয় সবাইকে। সবাই খেতে বসে। তানিয়া গরুর মাংস নীলার প্লেটে দিতে যাবে, তখনই অভ্র বলে, ভাবি, ওর গরুর মাংসে অ্যালার্জি, মুরগির মাংস দাও। ও গরুর মাংস খায় না। বাহ, তুমি তো দেখি সব কিছু জানো। হ্যাঁ, একটু জানতে হয়, সেখানেই তো কয়েকদিন ছিলাম, তখনই জেনে গিয়েছি। খুবই ভালো। তা আমাদের অনুহির যে গরুর মাংস পছন্দ সেটা জানো তো? হুম, এত জেনে কি হবে? যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। দ্রুত দাও তো, ওর পড়া আছে, দেরি করলে সমস্যা। আচ্ছা আচ্ছা। অনুহী অভ্রের থেকে নীলার এমন কেয়ার দেখে নিজেকে সামলাতে পারে না, সবার আড়ালে কেঁদে ফেলে। অনুহী দ্রুত টিস্যু নিয়ে চোখ মুছল, জলদি বলে, ও ভাবি, তুমি না কি যে করো! এত ঝাল কেউ মাংসে দেয়? চোখ দিয়ে পানি পড়ে গেল আমার। আমি তোমাকে রান্নায় হেল্প করব। আচ্ছা করিও, এখন খাও তো, অনেক রাত হয়ে গেছে। ও মা, নীলা কিন্তু অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারে। তাই নাকি? তোর তো আবার খিচুড়ি অনেক পছন্দ, তাহলে নীলাকে বলিস রান্না করতে। আপনি তো বলেননি আপনার খিচুড়ি অনেক পছন্দ। এমনিতে কেউ তো জিজ্ঞাসা করে না আমার পছন্দ কি, আমার কি লাগবে, আমার কোন জিনিস অপছন্দ, এসব কেউ তো জানতে চায় না, তাই বলিনি। ও তাই নাকি? আচ্ছা, আমাকে বলবেন কি পছন্দ আপনার? আমিও খিচুড়ি রাঁধতে পারি। পারো? তুমি রাঁধতে পারো? হ্যাঁ পারি, সবই পারি আমি। তাহলে একদিন অনুহি খিচুড়ি করবে, আর একদিন নীলা। অনুই কথাগুলো বলে অভ্রের দিকে তাকিয়েছিল। ভেবেছিল অভ্র অবাক হবে, কিন্তু অভ্র অনুহির দিকে তাকালোই না। দ্রুত খাবার শেষ করে ওরা সবার আগে নীলা খাবার শেষ করে রুমে চলে যায়। কিছু সময় পর অভ্র আর অনুহি খাবার শেষ করে তাদের রুমে দিকে যেতে থাকে। নীলা দরজার কাছে দাঁড়ানো। অভ্রকে দেখেই নীলা বলল, আপনার রাতে কফি খেতে হয়, কিছু মনে না করলে কফির ব্যবস্থা করা যাবে। হ্যাঁ যাবে, তুমি রুমে বসো, আমি কফির ফ্লাক্স নিয়ে আসছি। থ্যাঙ্কস। অভ্র ঘুরে তাকায়, নীলা রুমে চলে গিয়েছে। অনুইকে দেখতে পায়। অভ্র অনুহির পাশ কাটিয়ে চলে যেতে থাকে। অনুহির সামনে এসে দাঁড়ায়। অভ্র বলে, কি সমস্যা, কিছু বলবেন? তোমার কি সমস্যা? আমাকে কেন এড়িয়ে চলছো? আপনাকে সাথে নিয়ে চলার কথা ছিল নাকি? জানতাম না তো। দেখো অব্র, তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। আমার কিন্তু সহ্য হচ্ছে না। এক্সকিউজ মি, আমি কি করলাম? আপনাকে তো কিছু বলিনি, তাহলে করলামটা কি? আর আপনার সহ্য করা দিয়ে আমি কি করব? মারবেন নাকি? আপনি পারেন মারতে, এছাড়া কখনো ভালোবাসতে পারবেন না। অব্র, আমাকে আপনি করে বলা বন্ধ করো। কেন, আপনি কি আমাকে তুই করে বলবেন? এক মিনিট, আপনি আমাকে এখনো তুই করে বলেননি তো, কি সমস্যা? তোমার সমস্যা আমাকে বলো। দেখো, রাগ ওঠাবা না অব্র, আমার সত্যি এসব সহ্য হচ্ছে না। তা কোনটা সহ্য হচ্ছে না শুনি? তোমার সাথে ওই মেয়েটার ন্যাকামি একদমই সহ্য হচ্ছে না। কেন,
কি সমস্যা? আমার তো সহ্য হচ্ছিল। মিস্টার সুমন সাহেব যখন আপনার চুল ধরে টানছিল, গাল নাকে হাত দিচ্ছিল, হাত ধরে বসেছিল, খুব ভালো লাগছিল। তাহলে আপনার কি সমস্যা? আর তাছাড়া আপনি আপনার হাজবেন্ডকে অন্যদের সামনে হাজবেন্ডের পরিচয় দিতে লজ্জাবোধ করেন, সংকোচ করেন। তাহলে আমি যা ইচ্ছা করি আপনার তাতে নিশ্চয়ই কিছু যায় আসবে না, তাই না? দেরি হয়ে যাচ্ছে, নীলার জন্য কফি বানাতে হবে। অভ্রের কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে থাকে। অনহি আবার সামনে এসে দাঁড়ায়, অভ্রের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কফি বানাতে পারো? হ্যাঁ পারি, কেন পারবো না? এটা জানি না কেন আমি। আপনি কখনো জানতে চেয়েছেন নাকি? ও, আপনি জানতে চাইবেন কেন? আপনার কাছে আসতে যেখানে অধিকার লাগে সেখানে এসব জানার কোনো দরকারই নেই, তাই না? আমার জানতে হবে আর কি কি পারো। আমি বলতে বাধ্য নই। বাই দ্য ওয়ে, আপনি কি জেলার্স? কি? ইয়ে মানে না। কেন জেলাস হব? জেলাস হওয়ার তো কোনো মানে হয় না। তোমার মতো ছেলের জন্য কখনো জেলাস হব না আমি। রাইট, জেলাস হওয়ার কোনো কারণে নেই। ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? ওই যে ভাগ্যিস আপনি বাসর রাত থেকে আমাকে অপমান করে অ্যাভয়েড করে দূরে সরিয়ে রেখেছিলেন। তা না হলে আজকে আমি আমার মনে ভালোবাসাটা বুঝতে পারতাম না। মানে? বুঝে নেন। অভ্র আর কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত চলে আসে। অনহির চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। রাগে ও সবকিছু ভাঙতে ইচ্ছে করছে, কিন্তু কিছুই করার নেই। কিন্তু অভ্র কি বোঝালো? সে কি অন্যের প্রেমে পড়েছে? অভ্র কি অন্যকে ভালোবাসে? ইঙ্গিত দিয়েছে। অনহি দ্রুত রুমে আসে, দরজা আটকে কাঁদতে শুরু করে। অভ্র রুমে আসে অনেক রাতে। অনহিকে ঘুমাতে দেখে সে। একপাশে কাত হয়ে মাথা নিচু হাত দিয়ে রেখে শুয়ে আছে। অভ্র এগিয়ে আসে। বালিশ ছাড়াই শুয়ে আছে অনহি। অনহির মাথার নিচে বালিশ গুজে দেয়। তারপর কাঁথাটা অনহির গায়ে দিয়ে চলে আসবে। তখনই অনহি অভ্রের হাত ধরলো। হাতটা জড়িয়ে ধরে বেশ অ্যাবস নিয়ে আবার ঘুমিয়ে পড়ে। অনহি জানেই না কিছু। সে পুরো ঘুমের দেশে পাড়ি জমিয়ে ফেলেছে। অভ্র বসলো বিছানার ওপরে। অনহির কপালে হাত বুলিয়ে দিতে থাকে আর অনহি অভ্রের হাত পেঁচিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে অভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে সোফাতে গিয়ে ঘুমিয়ে যায়। সকালে অনহির ঘুম ভাঙে। ঘুম ভাঙতে দেখতে পায় সে ভালোভাবে শুয়ে আছে, গায়ে কাঁথা দেওয়া, মাথার নিচে বালিশ দেওয়া। কিন্তু ওর ঠিকই মনে আছে কাঁদতে কাঁদতে সে বিছানায় ঘুমিয়ে পড়েছিল। তাহলে এইভাবে সে কখন ঘুমিয়েছে? অভ্রের দিকে নজর যায়। অভ্র শুয়ে আছে সোফাতে। রুমে এতদিন সোফা ছিল না, অভ্রই আনিয়েছে আজকে। অভ্রের কাছ থেকে অনহি কিছুক্ষণ অভ্রের মুখের দিকে নিষ্পলক চেয়ে থাকে। কি মনে করে যেন অভ্রের কপালে পরম আবেশের যত্নে ভালোবাসা নিয়ে একটা চুমু দেয়। তারপর বিছানায় এসে কাঁথা মুড়ি দিয়ে আবার ঘুমিয়ে যায়। বেচারা অভ্র এসবের কিছু টের পেল কিনা সেটা ধোঁয়াশা হয়ে গেল। আবির, রাজীব এখন এখানে নেই। শুনেছি রাজ ট্রমা থেকে বের হয়েছে। সে অনেকটা সুস্থ। ও কিন্তু তোর উপরে অ্যাটাক করবে যে কোনো সময়। সকাল সকাল ঘুম ভাঙতেই অভ্র ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাড়িতে তখনও প্রায় সবাই ঘুমিয়েছে, তবে অভ্র সকাল থেকেই জেগেছিল। অনহি এসে ওর কপালে চুমু দিয়েছে যখন, কাঁথা মুড়ি দেয়, অভ্র তখন জেগে মুচকি হাসে সে। তারপর পরেই উঠে চলে আসে অফিসে। এটা রোলেক্স গ্যাং এর সিক্রেট অফিস। অভ্র বলল, রাজের বিষয়টা এখন ভাবছি না। আমি জানি সে আমার উপর যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমি সেটার সুযোগে আছি। কিন্তু আদনান স্যার বলেছে এমপিকে সরাতে। এমপিকে আমার চাই। এমপিকে সরাতে পারলে আদনান স্যার এই চেয়ারে বসবে। আচ্ছা আবির, তুই যে এত কিছু করিস আদনান স্যারের জন্য, কিন্তু কেন? পরে একদিন বলবো। তবে এটুকু বলি, আদনান স্যার কিন্তু একজন ডাক্তার। তারপর অনেক কাহিনী আছে। ও আচ্ছা, এমপি যে মেয়েকে প্রেগনেন্ট করে মেরেছিল, সেই মেয়ের বাড়ির খোঁজ পেয়েছি। আমরা সব ইনফরমেশন কালেক্ট করছি। তুই কিন্তু সাবধানে থাকবি। ঠিক আছে ভাই। অভ্র চলে আসে সেখান থেকে। অনুহির কথা ভাবে।
অনুইকে কিভাবে আরও জেলাস ফিল করানো যায় সেই প্ল্যান মাথার মধ্যে ঘুরতে থাকে। অভ্র কথাগুলো চকলেট কিনে বাড়ির দিকে আসে সে। কলিং বেল বাজতেই অনুহি দরজা খুলে দেয়। অভ্রকে দেখতে পায় অনেকগুলো চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক চকলেট দেখেই তো অনেক খুশি। খুশিতে প্রশ্ন করলো, এগুলো কি আমার জন্য? একদমই না। তাহলে? সামনে থেকে সরুন। অনহিকে সরিয়ে দেয় অভ্র, তারপর সোজা চলে আসে বাড়ির ভেতরে। অনহিও পিছু পিছু আসে। অভ্র নীলার কাছে আসলো, নীলাকে চকলেটগুলো বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও তোমার জন্য। তোমার তো পরীক্ষা কালকে। চকলেট খাবা আর পড়বা, এতে বোরিং ফিল হবে না। উফ, না মানে অভ্র, আপনি এত ভালো। এমন দেখা ভালো মানুষ কিন্তু সব মেয়েই চায়। আপনি গ্রেট। ইটস ওকে, কিন্তু সবাই তো সব কিছু বুঝবে না। যাই হোক, পড়ো। অভ্র চলে আসে ওর রুমে। অনহির রাগে মনে হচ্ছে অভ্রের মাথা দেওয়ালের সাথে বারবার লাগিয়ে ফাটিয়ে ফেলতো, কিন্তু কিছুই ওর করার নেই। সকাল পেরিয়ে দুপুর হয়। নীলা, তানিয়া, অনহি তিনজন মিলে রান্নাঘরে আজকে দুপুরে নীলার বানানো খিচুড়ি নিয়ে লাঞ্চ এর আয়োজন করা হয়েছে। অভ্র আসে রান্নাঘরে ফ্রিজ থেকে পানি খেতে। অভ্র ফ্রিজ থেকে পানি বের করে নীলার পাশে দাঁড়ায়। নীলা তখন পেঁয়াজ কাটছিল। অভ্র নীলাকে দেখে বলে, এই নীলা, সাবধানে কাজ করবা, হাত যেন না কাটে। কালকে এক্সাম আছে। এত চিন্তার কিছুই নেই, এটা আমি ভালোই পারি। মাঝে মধ্যেই রান্না করি, তাই অভ্যাস আছে। তাই নাকি? আচ্ছা, তাহলে দেখে শুনে করবে, কোনো রকম যেন হাত না কাটে। ছোট ভাই, এখানে যে আমরাও আছি, আমাদের দিকেও একটু তাকাও। আমরাও তো কাজ করছি, খালি নীলাকে সাবধানে থাকতে বললে হবে? আপনারা এমনিতে পারেন, সমস্যা নেই। অনুহি কাঁচামরিচ কাটছিল। অভ্রের কথা শুনছিল ততক্ষণ। অনেক রাগ হচ্ছে, ইচ্ছে করছে বটি দিয়ে অভ্রের গলায় জোরে টান দিতে। শয়তান ছেলে, ঘরে বউ থাকতে সে অন্য মেয়ের পেছে পড়ে আছে। লজ্জা করে না বেটা বাদজাত। অভ্র কারো দিকে না তাকিয়ে চলে আসতে যাবে, আর অনুহি অন্যমনস্ক হয়ে মরিচ কাটার ফলে তৎক্ষণাৎ আঙ্গুলে বটি লাগিয়ে ফেলে, কেটে যায় অনেকটা। আহ করে শব্দ করলো অনুহি। তানিয়া সাথে সাথেই বলে, অনু, দেখলে তো, সাবধানে করবে তো কাজ নাকি? হাতটা কতটা কেটেছে দেখো তো, সাবধানে করবা না? অভ্র ঘুরে তাকায়। অনুহির আঙ্গুলে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে অনেক। অভ্র সাথে সাথেই অনুহির কাছে চলে আসে, হাতটা ধরে ট্যাপের পানি ধুয়ে দেয়। তানিয়াকে বলে, ভাবি, বরফ দিন তো বের করে জলদি। সাবধানে কাজ করবেন না। সলবিন নিয়ে আসেন তো। কতখানি কাটছে, ইস। অভ্র কথাটা বলে অনুহির কাটা হাতের আঙ্গুলটা নিজের মুখের ভেতরে পুরে নেয় নীলা। তানিয়া এমনকি অনুহিও অবাক হয় অভ্রের কাণ্ড দেখে। জিভ দিয়ে অভ্র অনুহির কাটা আঙ্গুলের মাথা ঘষতে থাকে। অনুহি কোনো কথাও বলছে না, কেবল চোখ দিয়ে তার পানি পড়ছে। 2 মিনিট এভাবে রাখার পর তানিয়া বরফ এনে দেয় অভ্রের গালে। ঠোঁটে রক্ত লেগে আছে কিছুটা। অভ্র স্যাভলন দিতে যাবে, তখনই অনুহি বলে, আমি স্যাভলন দিব না, অনেক জ্বলবে। এমনিতে অনেক জ্বলছে, দিব না আমি স্যাভলন। চুপ! ঠাস করে একটা চর দেওয়া উচিত আপনাকে। দেখে শুনে কাজ করতে কি হয়, হ্যাঁ? কাজের সময় মন কোথায় থাকে? বটিতে বসে অমনোযোগী কাজ। ধুর, কি যে করেন না আপনি! চোখ মন দুটোই কি বাইরে রেখে আসছেন? অভ্রের ঝাড়ি খেয়ে অনুহি চমকে যায়। ভয়ে চুপ হয়ে গেছে অনুহি। কিন্তু নীলা অবশ্য অবাক হয়েছিল। কিন্তু নীলা অনুহির চমকানো দেখে হেসে ফেলেছে। তানিয়া হাসতে থাকে কিছু সময়। কাটা জায়গাতে বরফ লাগিয়ে রান্নাঘর থেকে বের করে আনে অনুহিকে। সোফাতে বসায়। তানিয়া আর নীলা রান্নাঘরেই রান্না করতে বিজি হয়ে পড়ে। অভ্র সাবলন লাগিয়ে তুলো দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেয়। অনেক জ্বালা করছে। অনুহি অভ্রের শার্ট চেপে ধরে। অভ্রের দিকে তাকিয়ে থাকে সে। অভ্র অনুহির কাটা জায়গাতে মলম দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে, আপনার আজকে আর কোনো কাজ করা লাগবে না। চুপচাপ বসে থাকবেন, কাটা জায়গা ভেজাবেন না। অনেকটাই কাটছে। খাবার খেয়ে ব্যথার মেডিসিন খাবেন। দেখে শুনে কাজ করতে কি হয় আপনার? সবসময় কিছু না কিছু করবেনই। এভাবে কাজ করলে যদি বড় কিছু হয়?
তাতে কি, আমার তো আর কেউ নেই যে সাবধানে কাজ করতে বলবে, ভালোবাসবে, আদর করবে। আমাকে যারা বলে তারা বকাঝকা দিয়েই বলে, কিছু কখনো ভালোবেসে বলেনি। আচ্ছা, তাই নাকি? তা এখন বলছি, ভালোভাবে সাবধানে কাজ করবেন, যেন আর কোথাও না কেটে যায়। ওকে? লাগবে না, আমি চেয়ে নিলাম বলেই তাই। আমার লাগবে না সিম্প্যাথি, নিজ থেকে যদি কেউ দেয় সেটা আলাদা বিষয়। এই হলো মেয়ে মানুষের সমস্যা। যখন কোনো পুরুষ নিজ থেকে ভালোবাসা, আদর, কেয়ার দিতে চায়, তখনই সেটাতে তারা বিরক্ত। লাগবে না করে। অথচ সেই পুরুষই যখন দূরে সরে যাবে, তখন মেয়ে মানুষের কথায় যদি কিছু দিতে চায়, তখনই তাদের শুনতে হয় চেয়ে নিচ্ছি বলে দেওয়া হচ্ছে। লাগবে না। হায় রে বেডি মানুষ। ওই বেডি মানুষ বলবা না, মেয়েরা এরকমই। মেয়েরা রাগ করে, সেই রাগের ভালোবাসা থাকে। মেয়ে মানুষ বিরক্ত হলে চলে যেতে চায়, কিন্তু রাগ করে আরো ভালোবাসা চায়। বুঝতে হবে পুরুষদের এগুলো, নিজেরা কিছুই বোঝে না, খালি বেডি মানুষ খারাপ, তাই না? অভ্র কিছু বলল না। অনুহির কথা শুনে চুপ হয়ে গেল। অনুহি অভ্রের দিকে তাকিয়ে আছে। অভ্র মাথা নিচু করে নেয়। অনুহি মনে মনে বলে, আমার হাত কাটছে, তাতে তোমার কি? তোমার চোখে মুখে চিন্তার ছাপ কেন? মানুষকে সাবধান করবা না? করো করো, আমার হাত কাটলে তোমার কি? কেন ছোট আসছো? কেন নিজের মুখে আঙ্গুল দিচ্ছ? কেন কেয়ার করছো? আমাকে তো ডিভোর্স দিবে, তাহলে ভালোবাসা দেখাচ্ছ কেন? অনুহি অভ্রের ঠোঁটের ওপরে থাকা রক্তের দাগটা নিজের ওড়না দিয়ে মুছে দেয়। অভ্র সেখান থেকে বসে থাকতে পারে না। জলদি অনুহির সামনে থেকে উঠে চলে আসতে যাবে, তখনই অনুহি অভ্রকে ডাক দেয়। অভ্র, হুম। তুমি তো বলেছিলে আমাকে আর চাও না, তাহলে আমার হাত কেটে যাওয়ায় তোমার চেহারাতে চিন্তার ছাপ দেখলাম কেন? আমাকে নিয়ে উত্তেজিত হয়ে পড়ছো কেন? অভ্র অনুহির দিকে তাকায় না, তাকাতে চাচ্ছেও না সে। অভ্র অনুহির দিকে না তাকিয়ে বলে, আপনি অফিসিয়ালি এই বাড়ির বউ, এখনো ডিভোর্স হয়নি, বরের অধিকার দেননি আপনি, কিন্তু আপনি আমার বউ। সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আপনাকে দেখে শুনে রাখা, না হলে মা বাবা বকা দেবে যে আমার বউকে আমি কেয়ার করছি না। ব্যাস, এটাই কারণ। ও, তার মানে তুমি আমাকে কেবল কেয়ার করছো মা বাবার বকার ভয়ে? হুম। তাছাড়া আবার কি, এই যে আপনার হাত কাটছে, যদি কিছু না করতাম ভাবি মা আর বাবাকে বলতো অনুহির হাত কেটে গেছে। কাজ করতে করতে অভ্র সেখানে ছিল, অভ্র দেখেও কিছু বলেনি। তখন মা আমাকে অনেক বকতো, তাই আপনার জন্য এতটুকু করলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনুহির প্রচন্ড রাগ হচ্ছে। উঠে গিয়ে টেবিলে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেললো ফ্লোরে। তারপর সোজা রুমেই চলে গেল। রুমে দরজা ভেতর থেকে আটকে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক কান্না পাচ্ছে অনুহির, কিন্তু কাঁদবে না সে। রাগে কান্নাটা চেপে আসে। সে এসির অনেক পাওয়ার বাড়িয়ে শুয়ে পড়ে। কখন ঘুমিয়ে পড়ে জানে না অনুহি। অভ্র চলে আসে রোলেক্সের অফিসে। সেখানে সবাই বসে আছে। অভ্র আসতেই সাকিব বলে, আবির, এই যে কিছুদিন আগে ফাঁকা ভার্সিটিতে যে ড্রাগস সেলের বিষয়টা উঠলো না, সেই বিষয়ে ভার্সিটির সিকিউরিটি গার্ড জড়িত আছে। আমরা খোঁজ নিতে গিয়ে দেখি এটা পেয়েছি, আর সেই মেয়ের পরিবারের সাথে কথা বলেছি। জানতে পারি মেয়েটাকে চাকরির নামে এমপি তাকে নিয়ে আসে, তারপর এমপির একটা গোপন বাড়িতে রাখে। সেখান থেকে এমপি দিনের পর দিন মেয়েটার সাথে নির্যাতন করে। মেয়েটা না পারতো পালাতে, না পারতো সহ্য করতে। এখন মেয়েটা কোথায় আছে কেউ জানে না, হয়তো খুনও হয়েছে। গ্রেট। আমাদের ওই দারোয়ানের সাথে কথা বলতে হবে। দারোয়ান আমাকে চেনে, হয়তো সে তোমাকেও চিনবে। দারোয়ানের সাথে আমার বন্ধু নেহালের একটু খাতির আছে, নেহালের মাধ্যমে ওনাকে তুলে আনার ব্যবস্থা করছি। অভ্র কথাগুলো বলে নেহালকে কল করে দেয়। নেহাল প্রথমেই কলটা রিসিভ করে বন্ধুদের সাথেই ছিল নেহাল। হঠাৎ অভ্রের কল। সবার থেকে দূরে সরে এসে বলে, কিরে মামা, তোকে ভার্সিটিতে দেখি না। সেই যে বাসায় আসলি, কোথায় ছিলি এতদিন বললেও না ঠিক মতো। থানা পুলিশ করে পায়ের জুতো পাতলা হয়ে গিয়েছিল, আর এখন তুমি চান্দু ভুলে গেছো? না রে, ভুলবো কেন? আর বাচ্চাদের মতো কথা বলা অফ কর। শোন, একটা কাজ আছে। দারোয়ান লতিফকে চিনিস না? হ্যাঁ চিনি, আমার সাথে তো ওনার বেশ খাতির আছে,
কেন, তাকে দিয়ে কি হবে? তোর কাজ হলো লতিফকে যেভাবেই হোক আমার কাছে আনতে হবে। আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, সেই লোকেশনে চলে আসবি। কিন্তু কেন? তিনিই বা শুধু শুধু আমার সাথে যাবে কেন? এটা তোর কাজ। আরেকটা কথা, এটা কাউকে বলা যাবে না। আর ভার্সিটি শেষ হতে যাচ্ছে, এখনই কর। অভ্র ফোনটা কেটে দেয়। নিহাল বোকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে। অভ্র যেহেতু বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিহাল লতিফ কাকুর কাছে আসে। লতিফ নিহালকে দেখে খুশি হয়। লতিফের সাথে নিহালের খাতিরের পেছনে একটা কারণও আছে। নিহাল বলে, কাকু, একটা জায়গাতে যেতে হবে, অনেক বিপদে পড়েছি। কি হয়েছে বাবা? আমার গার্লফ্রেন্ড আছে না, ও বেড়াতে গিয়েছিল ওর কয়েকটা কাজিনদের সাথে। এখন সেখানকার কিছু ছেলেরা মিলে ওদের সবাইকে কর দিয়েছে। আমার মুরব্বি বলতে আপনি ছাড়া কেউ নেই এসব শেয়ার করার জন্য। আপনি মেয়ের বাবা হয়ে যাবেন, তাকে নিয়ে আসতে হবে। ওহ, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চলো। ওরা দুইজন একটা ট্যাক্সি নেয়। তারপর অভ্রের পাঠানো লোকেশনের দিকে যেতে থাকে। রাজীব পালাতক, কিন্তু কেন? রোলেক্স গ্যাংয়ের নাম শুনতে রাজীব নিখোঁজ। রাজ অনেকটা সুস্থ হয়ে ফিরেছে, এটা রাজীবের কানে গিয়েছে। সুস্থ হয়ে ফিরে তার বাবাকে পায়নি রাজ। রাজ বসে আছে অভ্রকে মারার জন্য। সে অনেক ধরনের প্ল্যান করতে থাকে। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রাজ কলটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বলে, রাস, আমি তোর বাবা বলছি। কেমন আছিস? ঠিক আছিস তো? ও বাবা, তুমি কোথায় আছো? কেমন আছো? রাস, এত কথা বলার সময় নেই। তোকে যে জন্য ফোন করেছি সেটা বলি। বাবা, তার আগে বলো অভ্র কোন জেলে আছে? আমি ওকে বের করে মেরে ফেলবো। অভ্রকে পুলিশ থানা নিয়ে যেতে পারেনি, আর সেই অভ্র নয়। মানে কি? আগে বলো, কেন পারিনি? অভ্রকে নিয়ে যাচ্ছিল, কিন্তু কোথা থেকে আর কি সংস্থানে সবচাইতে পাওয়ারফুল গ্যাং রোলেক্স চলে আসে। রোলেক্স গ্যাং কিন্তু আর কি সংস্থানের লিড করে। বলা হয় রোলেক্স গ্যাং না থাকলে আর কি সংস্থান অনেক আগেই শেষ হয়ে যেত। আর কি সংস্থান সারা বিশ্ব লিড করছে, আর এটাকে প্রতিনিধিত্ব করছে রোলেক্স গ্যাং। কিন্তু বিডিতে রোলেক্স গ্যাং এর মেম্বার আছে, ওরাই অভ্রকে বাঁচিয়েছে। তুই সাবধানে থাকিস। কি? রোলেক্স গ্যাং বিডিতে? কি বলো বাবা? এটা হতে পারে না। আমার স্বপ্ন রোলেক্স গ্যাংয়ে ঢোকা। এত বছর চেষ্টা করেও পারলাম না। যাদের নামে পুরো বিডি কেঁপে যায়, তারা অভ্রের মতো একটা নাদান ছেলেকে সেভ করবে? এক মিনিট, অভ্র নাদান না, ও তো একটা সাইকো। আমাকে পাগলের মতো মেরেছে। ওর মধ্যে কোনো মায়াদয়া দেখিনি আমি। কি হিংস্র অভ্র! আমার ওকে মারতেই হবে বাবা, আবার সেটা ভার্সিটির ভিতরেই। ভার্সিটিতে অভ্রকে মারলে আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। কথা শুন তুই। নো নো, আই নিড অভ্র ফর কিল। রাজ কথাটা বলেই ফোনটা কেটে দেয়। অভ্রকে মারার প্ল্যান সাজায় সে। অভ্রকে ভার্সিটির ভেতরেই মারবে। নিহাল অভ্রের দেওয়া লোকেশনে আসে, অভ্রকে কল দেয়। অভ্র ফোন কেটে দেয়। সাকিব এসে নিহালের পেছনে দাঁড়ালো। নিহাল সাকিবকে দেখেই বলে, সাকিব ভাই, আপনি আপনি না অভ্রর মামাতো ভাই? অভ্র কোথায়? অভ্র আছে। কিন্তু নিহালের ফোন বেজে উঠল। অভ্রের সিম থেকে কল। নিহাল রিসিভ করে অভ্র নিহালকে বলে, লতিফ চাচাকে কেন আনতে বললাম জানিস? কেন? চাচা আমাদের ভার্সিটির মেইন ড্রাগস সাপ্লায়ার, মানে রাজের খাস লোক। কি কি বলিস? কিভাবে সম্ভব? সবই সম্ভব। সাকিবের সাথে তুই চাচাকে নিয়ে আয়, বাকিটা তুই দেখতে পারবি। অভ্রের কথা মতো সাকিব নিহালও লতিফ চাচাকে নিয়ে যেতে থাকে। কিন্তু কিছু সময় হেঁটে একটা ঘর দেখতে পায়। এটা জঙ্গলের ভেতরে। অভ্রকে দেখতে পায় বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ওরা তিনজন রুমে প্রবেশ করলো। লতিফ নিহালকে বলল, বাবা, তোমার গার্লফ্রেন্ড কই? এটা তো অভ্র। তাহলে তোমার গার্লফ্রেন্ডকে কি অভ্র আটকে রাখছে? লতিফ কথাগুলো শেষ করতেই সাকিব এসে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় লতিফের গালে। লতিফ কিছুটা ছিটকে পড়ে। নিহাল চিৎকার করে ওঠে। অভ্র বলে, চাচা, আপনাকে তো আমি ভালো মানুষ ভাবতাম, আপনি তো অনেকটা অমানুষের মতো কাজ করে ফেলেছেন। কি হয়েছে? তোমরা কারা? আমাকে মারছো কেন? কি করলাম আমি? মামুন ভাই। মামুন নামের একটা ছেলে এসে অভ্রের হাতে বড় হাতুড়ি দেয়। অভ্র লতিফের কপালে হাতুড়ি ঠেকিয়ে বলে, সহজ সরল মানুষটা আড়ালে যে খারাপ মানুষ লুকিয়ে থাকে সেটা অনেকে টের পায় না।
অব্র কি করিস তুই? পাগল হয়ে গিয়েছিস? চাচার গায়ে কেউ কোনো আঘাত করবে না। চুপ থাকতো। চাচা শোনেন, আপনাকে লাস্ট অ্যান্ড ফার্স্ট কোশ্চেন, রাজের হয়ে কত টাকার ড্রাগ সেল করেছেন ভার্সিটিতে? সময় মাত্র 10 সেকেন্ড আনসারের জন্য। এরপর কি হবে আপনার তা ধারণার বাইরে। আকাশ ভাই ইলেকট্রিক শকের ব্যবস্থা করেন। লতিফ ঘাবড়ে যায়, ভয়ে আশেপাশে তাকায়। অভ্র শুনতে থাকে। শেষের 3 সেকেন্ড বাকি থাকতে লতিফ অভ্রের পা জড়িয়ে ধরে বলে, বাবা মাফ করে দাও, আমি কি করব বলো? আমি রাজাকে মারার জন্যই ওর দলে যোগ দিয়েছিলাম। কি, রাজকে মারতে? হ্যাঁ, ওর বাবা রাজীব আমার মেয়েকে চাকরির নাম করে নিয়ে আসে। আমার মেয়েকে একটা বাড়িতে আটকে রাখে রাজীব। দিনের পর দিন আমার মেয়ের উপর নির্যাতন করে কুত্তার বাচ্চা রাজীব। আমার মেয়েকে রাত দিন অনেকবার ধর্ষণ করে রাজীব। বাবা হয়ে আমি কেবল শুনেছি, চেয়ে চেয়ে দেখেছি। রাজ এসব জানে না, তার বাবার কীর্তি জানে না কিছুই। আমার মেয়েটা সুসাইড করে, লাশটা ওরাই নদীতে ফেলে দেয়। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম রাজীবের ওপর প্রতিশোধ নেব। কোনো থানা পুলিশ করতে দেয়নি। আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে ভার্সিটির দারোয়ানের চাকরি দেয়। তারপরেই ভেবেছিলাম রাজকে আমিই মারব। সেজন্য ওর দলে আমার যেতে হবে, তাই ওর হয়ে আমি কাজ করছি। আমাকে মাফ করে দাও। সবকিছু শোনার পর সেখানে থাকা সবার চোখে পানি পড়তে থাকে। অভ্র জোরে শ্বাস নিয়ে বলে, চাচা চিন্তা নেই, রাজীব মারবে। তবে সাকিব ভাই যা বলবে সেভাবে আপনি কাজ করবেন। আপনার কোনো ভয় নেই, আমরা আছি। সাকিব ভাই বুঝিয়ে দেন। অভ্র কথাগুলো বলে সেখান থেকে বের হয়। সাথে নিহালও আছে। অভ্র বাড়িতে আসে, কলিং বেল চাপে, কিন্তু কেউ দরজা খোলে না। নিহালের করা প্রশ্নগুলো মনে পড়ে অনেক। নিহাল বারবার করে জানতে চেয়েছে যে কি করে অভ্র, কিন্তু অভ্র বলেছে সময় হলে জানাবে। কথাগুলো ভাবতে ভাবতে আবারও কলিং বেল চাপে। তানিয়া ভাবে এসে দরজা খুলে দেয়। অভ্র বলে, আপনি? অনুই কোথায়? ও তো রুমে, সেই যে রুমে গিয়েছিল আর বের হয়নি। ডেকেছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। মেডিসিন খেয়েছে? দুপুরে খাবারই খেলো না, আর মেডিসিন। এই মেয়েটা যে কি করে। আচ্ছা খাবার বাড়েন তো দেখি কি হয়েছে। অভ্রের কথা মতো তানিয়া খাবার বেড়ে দেয় প্লেটে। তারপর দরজার কাছে আসে অভ্র। দরজায় টোকা দেয়। অভ্র বাইরে থেকে বলে, দরজা খুলুন, ভিতরে আসবো। কিন্তু কোনো শব্দ হলো না। নিঃশব্দে দরজাটা খুলে গেল। অভ্র ভেতরে এসেই অবাক। পুরো ঘরে যেন বরফ পড়া অবস্থা। এত ঠান্ডা কেন? তাপমাত্রা যেন 20 ডিগ্রির নিচে। উফ, এই মেয়ে যে কি করে! অভ্র দ্রুত এসি অফ করে দেয়। অনুহি বিছানায় এসে বসেছে। অভ্র আসলো, অনুহির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? এভাবে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কি করছেন? চেহারার রক্ত শূন্যতা দেখা যাচ্ছে। তাতে তোমার কি? আমার কি মানে? কি বলেন? হ্যাঁ সমস্যা নেই, তোমার মা বাবা জানবে না আমার কিছু হলে, তোমাকে বকবে না। কি আজব। আচ্ছা যাই হোক, মেডিসিন নিতে বলেছিলাম, খাবারও না খেয়ে মেডিসিন না নিয়ে শুয়ে আছেন। আমার ইচ্ছা, আমার যা ইচ্ছে করব। কারো কাছে বলার প্রয়োজন মনে করি না। আচ্ছা মনে করতে হবে না, এখন খাবার খেয়ে মেডিসিন নেবেন। পারবো না। কথা শুনুন, যেটা বলছি সেটা শুনুন। বলছি তো নিব না। কি হয়েছে? কিছু হয়নি। তাহলে মেডিসিন নিতে হবে। দেখি হা করেন, খাইয়ে দিচ্ছি। এক কথা বারবার কেন বলছো? বলছি না লাগবে না কিছু। ও আমি সিদ্ধান্ত নিয়েছি, কালকে বাবার বাড়ি চলে যাব, আর আসবো না। তোমার ডিভোর্স দিতে হলে সেখানে পেপার পাঠিয়ে দিও। আচ্ছা দিব, এখন হা করেন। কি আজব, আমার কোনো কথা পাত্তা দিচ্ছ না কেন? তোমার কি সমস্যা? সেটা তো কালকে দেখা যাবে, এখন হা করেন, জলদি হা করেন। বলছি না আমি পারবো। অনুহি কথাটা আর শেষ করতে পারে না। তার আগেই অভ্র অনুহির ঠোঁট নিজের ঠোঁটের মাঝে আবৃত করে নেয়। কয়েক সেকেন্ড লিপ কিস করে ছেড়ে দেয়। অনুহি চোখ বড় বড় করে অভ্রের দিকে তাকিয়ে থাকে। অভ্রের প্লেটে খিচুড়ির সাথে মাংস মাখাতে থাকে। অনুহির দিকে বাড়িয়ে দেয়। অনুহি এমনিতেই অভ্রের কিস করার জন্য হা হয়েছিল, অবাক হয়ে। আর অভ্র সেই হাঁ করা গালে খাবার দিয়ে দেয়। অনুহি চিবাতে থাকে। এভাবে 10 মিনিট কেউ কোনো কথা বলে না। অভ্র খাওয়াতে থাকে অনুহিকে। অনুহি খেতে থাকে। কি বলবে অনুহি বুঝতে পারছে না। খাবার প্রায় শেষ। অনুহির বিষম লাগে। দ্রুত অভ্র গ্লাসে পানি ঢেলে অনুহিকে পানিও খাইয়ে দেয়। অনুহির নাক দিয়ে কিছুটা পানি ঝরছে। এমনিতে কত ঘন্টা এসির মধ্যে ছিল, তার উপরে ঝাল খাবার।
অভ্র টিস্যু দিয়ে মুখ মুছিয়ে নেয়, তারপর মেডিসিন এনে অনুকে খাইয়ে দেয় অভ্র। অনুই খালি চেয়ে চেয়ে অভ্রের কাণ্ড দেখতে থাকে। এই ছেলের কোনো কাহিনী বুঝতে পারছে না অনুহি। একবার ইগনোর করে, আরেকবার অনেক কেয়ার করে। সত্যি কি অভ্র অনুকে ভালোবাসে, নাকি এটা জাস্ট মা বাবার বকার ভয়ে কেয়ারিং? অভ্র রুম থেকে চলে যাবে এমন সময় অনুহি প্রশ্ন করলো, শোনো, হুম, এই কেয়ারিংটা কি ছিল? যেমন? বাবা মা বকার ভয়ে কেয়ার নাকি ভালোবাসা? আপনি যেটা বুঝবেন। বলো না। অভ্র কোনো কথা বলল না। অনুহির রাগ লাগছে, তবে আবার ভালো লাগছে যে অভ্র তাকে চুমু দিয়েছে। লজ্জা পাচ্ছে ভীষণ। ঠোঁটে হাত দিয়ে একা একাই হেসে ওঠে অনুহি। ম্যাম এখন তার স্টুডেন্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অভ্র চায়ের দোকানে বসে আছে। সাকিব আসে অভ্রের কাছে। চা অর্ডার করে সাকিব। পাশে বসলো সে। অভ্র কানে হেডফোন ঢোকায়। সাকিব পত্রিকা হাতে নিয়ে সাকিব উদ্দেশ্যে বলে, লতিফকে সব বুঝিয়ে দিয়েছি। লতিফের কাজ হলো শহরে বড় বড় কোনো মানুষ আছে যারা রাজের থেকে মাল নেয় সেসব ইনফরমেশন দিতে, আর ভার্সিটিতে কখন রাজ্যের লোক আছে সেসব জানাতে। ঠিক আছে। রাজীবের ফোন কি অন হয়েছিল? ও হ্যাঁ, রাজীবের ফোন অন করা আছে। লাস্ট লোকেশন কক্সবাজার আছে। ও, কক্সবাজারে চলে যাও ভাই। রাজীবকে আজ রাতের মধ্যেই আমাদের আন্ডারে রাখতে হবে। তারপর ওর ছেলেকে ধরবো। দেখি রাজ কখন কি করে। আমি চাচ্ছি রাজ কিছু একটা করুক, নাহলে আমি আমার পরিবারের কাছে আমাকে অনেক মিথ্যা বলতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে তো। তুই শালা ভালো হলি না। জলদি যাও, সময় নেই হাতে। আদনান স্যার চলে আসলে আমাদেরকে ঝাড়বে। উনি আমেরিকাতে গিয়েছে। কেন জানো? কেন? আর কে সংস্থানের চেয়ারম্যানের সাথে দেখা করতে। এই বুড়ো বহুত ধরিবাজ, তবে আমাদের ভালোবাসায় অনেক। বললাম ওনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে। তুমি তো শুনলে না। চুপ কর, তোর জন্য কিচ্ছু হয় না। সামনে এসে ঝামেলা করিস। এই গেলাম। বেশিক্ষণ ফিসফিস করলে সমস্যা আছে। আচ্ছা, কক্সবাজারে চলে যাও, আমি ওইখানটা দেখছি। সাকিব চলে আসে চায়ের দোকান থেকে। অভ্র বিল দিয়ে বাহিরে আসে। অভ্র একটা ফুলের দোকানে আসলো। কতগুলো সাদা গোলাপ কিনলো আজ। আজকে এই ফুলগুলো সব অনুহিকে দিয়ে প্রপোজ করবে, আর অনুহিকে সে কষ্ট দেবে না। অনুহির কথা ভেবে অভ্র হাসতে থাকে। অনেকগুলো ফুল কিনে বাড়িতে আসে অভ্র। বাড়ির সামনে নতুন একটা গাড়ি দাঁড় করানো। কে এলো ভেতরে? অভ্র দরজায় টোকা দেয়। তানিয়া ভাবি এসে দরজা খুলে দেয়। অভ্র পেছনে ফুল লুকায়। তানিয়া বলে, আরে আরে, ফুল আনছো? আমাকে দেখেই লুকিয়ে ফেললে। নিশ্চয়ই অনুর জন্য, তাই না? ভাবি। ইস, দেবরটা আমার কত লজ্জা পায়। কিন্তু স্যার, আপনার তো এখন অনুহিকে ফুল দেওয়া হবে না। কেন হবে না? ও তো বিজি, ওর ফ্রেন্ডরা আসছে তাই। ফ্রেন্ড কারা? অভ্র ভেতরে আসলো। সুমন, হাবিব, কিয়া, ঈশিতা এসেছে। ওরা সবাই অনুহির ফ্রেন্ডস। অনুহির পাশে একদম প্রায় গা ঘেঁষে বসে আছে সুমন। ল্যাপটপে কিছু একটা দেখছে। দুজনের মাথাটা এক জায়গাতে। অভ্র সামনে এসে দাঁড়ায়, ওদের দিকে তাকিয়ে আছে। অনুহি কিছু একটা নিয়ে জোরে হাসতে যাবে, তখনই দেখতে পায় অভ্র সামনে দাঁড়ানো। অভ্র ওদের দিকেই তাকিয়ে আছে। অভ্রের চোখের পলক পড়ছে না। অভ্রের মুখের রং পাল্টাতে শুরু করেছে। অনুহি দ্রুত সুমনের থেকে দূরে সরে বসে মনে মনে বলে, আল্লাহ, অব্র কি এই সময় আসতে হলো? এতক্ষণ সুমনকে এড়িয়ে চলছিলাম, যে ভয়ে এর কাছে যাচ্ছিলাম না, ঠিক সেটাই হলো। আল্লাহ বাঁচাও, আমি নির্দোষ, আমি অব্রকেই ভালোবাসি। অভ্রের হাতে ফুল। নীলাকে দেখতে পায় অভ্র। নীলার কাছে এসে বলে, এই নাও, এইগুলো তোমার জন্য। নেহাল মানে আমার বন্ধুর আজকে লাভ অ্যানিভার্সারি ছিল, তোমার জন্য নিয়ে আসলাম। অভ্র তাকায় সুমনদের দিকে। তানিয়া ভাবি নেই সেখানে। তিনি রান্নাঘরে। সুমন অভ্রকে দেখেই বলে, অপর ভাই যে? জি, এটা আমাদের বাড়ি। ম্যাম হলো আমার মায়ের বান্ধবীর মেয়ে, এখানে থাকে, ভার্সিটির কাছে। তাই আপনারা কখন আসলেন? একটু আগে। অনুহের সাথে দরকার ছিল। ও, দরকারটা কি শুধু আপনার একার? না মানে হ্যাঁ। আচ্ছা, তাহলে বাইরে যে আলাদা কথা বলে নেন। ঠিক আছে অনুহি, চল বাহিরে কথা আছে। কি কথা? আমি এখন যাব না। আরে যান যান, বন্ধুরা আছে,
এত চাপ নেওয়ার কি আছে? অভ্র হেসে কথাটা বললেও অনুই ঠিকই বুঝতে পেরেছে এর ফল ভালো না। অনহির হাত ধরল সুমন। অনহি একবার অভ্রের দিকে তাকায়, তারপর হাত ধরার দিকে তাকায়। সুমন অনহির হাত ধরে টেনে বাহিরে আসে, বাড়ির পেছনে এনে দাঁড় করায়। অভ্র রুমে আসে, মেজাজটা খারাপ যে নিজেকে যেন কন্ট্রোল করতে পারে না। তবুও খুব কষ্টে নিজের রাগ সামলে নিয়ে বারান্দায় দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আছে অভ্র। বাহিরে এসে অনহি সুমনের থেকে হাত ছাড়িয়ে নেয়। সুমন আবার হাত ধরতে গেলে অনহি না করে দেয়। বিরক্ত নিয়ে অনহি সুমনকে বলে, এই তুই কি শুরু করেছিস? হুটার আমার হাত ধরবি না তো, মেজাজ খারাপ হয়। অভ্র নিচের দিকে তাকায়, সুমন আর অনহিকে দেখতে পেল। ওদেরকে দেখে চলে আসতে যাবে, তখনই সুমন অনহিকে জড়িয়ে ধরে। অভ্র এটা দেখে সেখানে আর দাঁড়ানো না, রুমের ভেতরে চলে আসে। কানে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। অনহিকে সুমন জড়িয়ে ধরে বলে, অনু, তোকে অনেক ভালোবাসি আমি, বিশ্বাস কর। তোর জন্য আমি বাইরের দেশেও যাইনি, শুধু তোকে পাবার আশাতে দিন গুনেছি। আমি তোকে অনেক অনেক ভালোবাসি। সেম ক্লাসে ছিলাম বলে তোকে সেভাবে চাইতে পারিনি, কিন্তু এখন পারি। আমিও ভালো জব করি, তোকে ভালোবাসার, তোকে কাছে পাবার সব রকম যোগ্যতা আমার আছে। প্লিজ এখন না করে দিস না। অনহি নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর সুমনের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। অনহির কাটা হাতে সেই জায়গা থেকে রক্ত পড়তে শুরু করে। অনহি বলতে থাকে, ভালোবাসা কিসের ভালোবাসা? আমাকে কেন ভালোবাসবি? কখনো তোকে আকার ইঙ্গিতে দিয়ে বুঝিয়েছি ভালোবাসা? ভালোবাসা খালি তোর থাকলে হবে না, আমার তো থাকতে হবে। আমার তোকে ভালো লাগে না, কেন লাগে না তা জানি না। তুই আমাকে ভালোবাসিস কিন্তু আমি তোকে বাসি না, এটা কখনোই হবে না। আর সবচেয়ে বড় কথা, যেটা তোদেরকে বহু আগে বলা দরকার ছিল, সেটা হলো আমি বিবাহিত। আমি এই বাড়িতেই বিয়ে হয়েছে, আর আমার হাজবেন্ড হলো অপ্র। বুঝেছিস এবার? কি, তোর স্টুডেন্টে তোর হাজব্যান্ড? হ্যাঁ, তাকে আমি অনেক ভালোবাসি। কখনো আমার সামনে আসবি না আর। যদি আসিস তাহলে অপ্র কি করতে পারে সেটা সেদিন ভার্সিটিতেই দেখেছিলি, মনে আছে? সুমন আর কোনো কথা বলল না, সে চলে আসে সেখান থেকে। অভ্র ছাদে দাঁড়ানো। অনহি আসে অভ্রের কাছে। রাত 10টা বাজে। অভ্র সন্ধ্যার পর থেকে ছাদেই আছে। অনহির কাছে আসতেই অভ্র বলে, এই নিন আপনার ফোন। আমি ফোন কিনবো কালকে, এটার প্রয়োজন নেই আমার। অপ্র কথা শোনো প্লিজ। কি শুনবো? প্লিজ একবার আমার কথা তো শোনো। আমার শোনার প্রয়োজন নেই, আমি তো কিছু বলিনি আপনাকে, সো আপনার প্যারা নেই। কথাগুলো বলে অভ্র চলে আসে। তারপর গেস্ট রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে। অনহি সারা রাত ছাদে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কি করবে বুঝতে পারছে না। কেন যে তার সাথেই এমন হয়? অভ্র কেন শুনবে না তার কথা? অভ্র তাকে ডিভোর্স দিয়ে দেবে ভাবতেই অনহি হামাও করে কাঁদতে ইচ্ছে করছে। এতটা কান্না সে কখনো বাবার বাড়িতে থাকতেও করেনি। অভ্র অনেক নিষ্ঠুর। আসলেই কোনো দয়া মায়া নেই ওর মনে। একটু কথা শুনলে কি হতো? সকাল হয়, অনহি জ্বর এসেছে। ভোরের দিকে এসে রুমে এসেছিল, তারপর শুয়ে পড়ে। তবে ঘুম আসেনি ওর। সকালে নীলা রেডি হয়, অভ্র আসে কাছে। সবাই আছে তখন সামনে। অনহি চোখের নিচে দাগ। রেহানা বেগম খেয়াল করে, কিছু বলেনি। অভ্র নীলাকে বলে, চলো তোমাকে মেডিকেল কলেজে দিয়ে আসি, আমার বাইক আছে, তোমাকে নামিয়ে দেব। ভার্সিটিতে যেতে হবে তো আজকে। সত্যি আপনার সাথে যাব? হ্যাঁ, কোনো সমস্যা সমস্যা থাকলেও যেতে হবে, এটা আমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ফাইলটা নিয়ে আসি। নীলা রুমে চলে যায়। অভ্র সোফাতে বসে আছে। অনহির চোখ দিয়ে পানি পড়ছে। রেহানা বেগম সেটা টের পায়। অনহিকে বলে, অনু, কি হয়েছে মা তোর? কাঁদছিস কেন? কই কাচ্ছি? হঠাৎ চোখে যেন কি পড়েছিল, কেমন যেন খসখস করছে চোখ। একবার ডলেছি চোখ, মনে হয় সেটার কারণে পানি পড়ছে। পাগল মেয়ে, কি যে করে! দেখে শুনে কিছু করতে হয় না? এখন কিছু হলে কি হবে? হ্যাঁ, এদিকে আয়, গরম ভাব দিয়ে দিচ্ছি। না থাক, লাগবে না, আমি ভার্সিটিতে যাব, আমার ছুটি শেষ। ও আচ্ছা, তাহলে রেডি হয়ে নে। কথাটা বলেই অনহি চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ চলে পড়ে যাচ্ছিল দেখে রেহানা দৌড়ে আসে। অনহিকে ধরতেই দেখে গায়ে প্রচণ্ড জ্বর।
অভ্রকে ডাকে। অভ্র, অনুর গায়ে জ্বর পড়িসনি কেন? দেখ তো, গা পুড়ে যাচ্ছে একদম। মেডিসিন আছে, খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, আমি ছেড়ে দেন। না, ঠিক নেই। অভ্র ডাক্তারের কাছে নিতে হবে অনুকে। নীল রেডি হয়ে আসে। অভ্র বলে, বের হলাম। অভ্র কোনো দিকে না তাকিয়ে নীলাকে নিয়ে বের হয়। নীলাকে ভার্সিটিতে নামিয়ে দেয়। অয়ন ডাক্তার নিয়ে আসে, অনয়কে মেডিসিন দেয়। অভ্র ভার্সিটিতে আসে। ভার্সিটির পরিবেশটা পুরো থমথমে হয়ে আছে। মনে হচ্ছে যেন কেউ নেই, চারপাশে একদম ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু কেন কেউ নেই? গেট দারোয়ান চাচাকে দেখেনি অভ্র। তাহলে স্টুডেন্টরা কি কেউ আসেনি? না না, এখন তো ক্লাস চলছে না, ক্লাস শুরু হতে অনেক সময় বাকি। তাহলে সবাই কোথায়? অভ্র নেহালের নাম্বারে কল দেয়, রিং বেজে ওঠে। অভ্র নেহালের ফোনের টিউন শুনতে পায়। ওরা যেখানে বসে আড্ডা দেয় সেখান থেকে ফোনের শব্দটা আসছে। অভ্র ওদিকে এগিয়ে যায়। ঘাসের ভেতরে ফোন পড়ে আছে। অভ্র নিচু হয়ে ফোনটা হাতে নিতে যাবে, ঠিক তখনই প্রচণ্ড গতিতে কে যেন অভ্রের মাথার পেছনে রড দিয়ে আঘাত করে। অভ্র ধপ করে নিচে পড়ে যায়। ঘুরে তাকিয়ে দেখে ওর খুব চেনা একজন অভ্রের মাথায় জোরে আঘাত করেছে। অভ্র পেছনে হাত দেয়, রক্ত পড়ছে, মাথা ফেটে চোখ অন্ধকার দেখতে থাকে সে। অভ্র নেহালের ফোনটা হাতে নিতেই কে যেন মাথায় খুব জোরে নেহালের রড দিয়ে বাড়ি দেয়। অভ্র মাটিতে পড়ে মাথার পেছনে হাত নিতেই দেখতে পায় অনেক রক্ত বের হচ্ছে। চোখ বোঝার আগে তাকিয়ে দেখে রাজ রড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অভ্রের আর কিছু মনে নেই। রাজ অভ্রের কাছে আসে, অভ্রকে লাথি দেয়। কোনো সারা শব্দ নেই। রাজ সবাইকে ডাকে, হ্যালো অল স্টুডেন্ট, কাম হেয়ার। রাজের কথা মতো ভার্সিটির সব স্টুডেন্ট দৌড়ে আসে। সবাই দূরে দাঁড়িয়ে রাজের কথা শুনতে থাকে। রাজের লোকেরা নেহাল, সিয়াম মানে অভ্রের সব বন্ধুদের মেরে অভ্রের পাশেই ফেলে রাখে। রাজ একটা চেয়ারে বসলো, তার বাবাকে কল দেয়, কিন্তু রাজীব সাহেব ফোন কলে ঢোকে না। রাজ ফোনটা পকেটে রেখে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, ভেবেছিলাম আমি গোপনে ভার্সিটিতে ড্রাগসের বিজনেস করব। ড্রাগসের বিজনেস সবচাইতে বেশি চলে এই স্টুডেন্টের ভিতরে। সেটার জন্য কলেজে আর ভার্সিটির মতো জায়গা বেস্ট, কিন্তু সেটা আমি ঠিকভাবে করে উঠতে পারছিলাম না। এর প্রধান কারণ ছিল এই অভ্রের উদ্যোগে আমি ড্রাগসের বিজনেস করতে পারিনি। আমার বাঁ হাত ভাঙা, এটার কারণও এই অভ্র। এই শালা একটা সাইকো আমার হাতের উপরে অমানবিক নির্যাতন করেছিল। কি যেন ওর নাম? ও, অনহি ম্যামের গায়ে টাচ করেছিলাম বলে আমাকে মেরেছিল। আমি ফিরে এসেছিলাম। এবার সবার সামনে আমি অভ্রকে মারব, তারপর এই ভার্সিটিতে আমি একাই রাজ করব। দেখি এবার কে আমাকে বাধা দেয়। শালা নিজেকে অনেক বড় হিরো ভেবেছিল। আরে ভাই, বড়লোকের পোলাপান ভার্সিটিতে আসবে, মেয়েদের টিচ করবে, একটু ফুর্তি করবে, তারপর ড্রাগস সেবন করবে। তা না, শালা লেকচার দেয় ড্রাগসের বিরুদ্ধে। এখন কোথায় গেল ওর পাওয়ার? রাজের কথা শুনে কেউ কোনো কথা বলে না। সবাই খালি চেয়ে দেখছে। রাজ একটা সিগারেট জ্বালায়, সিগারেট টানতে থাকে চেয়ারে বসে। হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। গাড়ির দিকে তাকায় রাজ। পার্কিং এরিয়াতে গাড়িটা রাখলো। গাড়ি থেকে অনুহি নামলো। রাজ তার লোকেদের বলে, ওই সৈকত, এ তো দেখি মেঘনা চাইতে জল। তোরা অভ্রকে সরা, আমি ম্যামকে দেখছি। রাজ কথাটা বলে অনুহির দিকে যায়। অনুহি নিজের মতো হেঁটে ক্লাসের দিকে আসতে থাকে। মনটা ওর অনেক খারাপ। অভ্রকে অনেকবার কল করেছে, কিন্তু প্রথমে রিসিভ করেনি অভ্র। তবে একটু আগে থেকে অভ্রের ফোন বন্ধ, কিছুতেই অনুহি সংযোগ দিতে পারছে না। অনুহির আরও বেশি মন খারাপ হয় সুমন ও অভ্রের কথা ভেবে। কিছু বলার সুযোগও দিল না অভ্র। অভ্র কেন যে অনুহিকে ভুল বুঝলো, যদিও অভ্রের জায়গাতে অনুহি থাকলে একই রকম কাজ করত, কিন্তু তাই বলে কি কোনো কিছু বলার সুযোগ দিত না অনুহি? কথাগুলো ভাবতেই মাথায় একদম নিচু করে অনুহি হাঁটতে থাকে। হঠাৎ কিছুর সাথে অনুহি ধাক্কা লাগে। মাটিতে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকায়। ভেবেছিল সে কোনো পিলারের সাথে ধাক্কা খেয়ে, না দেখে হাঁটার ফলে এটাই। অনুহি বউল, সামনে রাজ দাঁড়ানো। রাজ হাসছে। অনুহির বিরক্তিতে, মন খারাপে, অসহ্য ঘৃণায় রাজের প্রতি প্রচণ্ড রাগ উঠে যায়। সে না হয় দেখেনি, তাই বলে রাজকে সামনে এসে দাঁড়াতে হবে? এমনিতেই মেজাজ খারাপ ওর, তার উপরে বিরক্তিকর একজন মানুষ সামনে দাঁড়িয়ে হাসছে। নিজেকে আর সামলাতে পারে না অনুহি। কিছুটা এগিয়ে এসে ঠাস ঠাস করে দুটো চড় রাজের গালে বসিয়ে দেয়। রাজ তবুও হাসছে। অনুহি বিরক্ত নিয়ে বলে,
ভাই তোর সমস্যা কি? সেদিন এত মার খেলি তারপর আজকে সামনে এসে দাঁড়িয়েছিস? তুই জানিস না অভ্র তোকে কি করতে পারে? ইস, তাই নাকি বেবি? কি করবে সে? তোর ঠোঁটে যদি চুমু খাই তাহলে সে কি করে আমার ঠোঁট কেটে নেবে? ওই রুস্তম, ভয় পাইছি রে আমি খুব। ভাই আমরাও ভয় পেয়েছি। বাজে কথা বন্ধ কর, সামনে থেকে সর বলছি। যদি না সরি তাহলে? রাজ কথাটা বলে অনুহির হাত ধরলো, তারপর হাতে চুমু দেয় একটা। ভার্সিটির সব স্টুডেন্ট তখন ওদের দিকেই তাকিয়ে আছে। অনুহি কেঁদে ফেলে, কি করবে বুঝতে পারছে না। অনুহি রাজের পায়ে লাথি দিয়ে বলে, শালা জানোয়ার, ছাড় আমাকে। আমি অভ্রকে কল দেব, তোকে সে মেরে ফেলবে কিন্তু। ও আচ্ছা, ওই সৈকত মালটাকে নিয়ে আয়। রাজ তার কথা শুনে সৈকতের নামে ছেলেটা সহ আরো তিনজন অভ্রকে উল্টো করে ধরে রাজের দিকে এগিয়ে নিয়ে আসতে থাকে। অনুহি জানে না ওর কাকে ধরে এনেছে। মাথা থেকে রক্ত পড়ার জমাট বেঁধে গিয়েছে, মাথা নিচু হয়ে আছে। অনুহি সেদিকে তাকিয়ে আছে। ওরা সামনে আসে মাটিতে ফেলে দেয় অভ্রকে। রাজ অভ্রের পেটে পা দিয়ে ঠেলা মেরে সোজা করলো। অনুহি অভ্রকে দেখে অবাক, চমকে যেন এক হাতে সরে আসে। অনুহি অভ্রের কাছে যেতে চায়। অভ্র, ওই তোর অভ্রর সাথে কি করেছিস? ওর মাথা ফেটে গিয়েছে, ও মরে যাবে। অভ্র চোখ খোলো। রাজ অনুহিকে আটকায়, উচ্চস্বরে হাসতে থাকে রাজেরা। অনুহির হাত ধরে রেখেছে রাজ। সৈকত অভ্রকে সোজা করলো। রাজ বলল, শালা তোর হাজব্যান্ড হয় তাই না? খোঁজ নিয়েছি আমি। তোকে স্পর্শ করার পর আমাকে মেরেছিল, পরে সুস্থ হয়ে সব খোঁজ নিয়েছি। তোর হাজব্যান্ডও দেখ, আজকে তোকে শুয়েছি, তোর গালেও চুমো দেবো, দেখি এবার কে আটকায়। রাজ আমাকে ছেড়ে দে প্লিজ, অভ্রকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এমন করিস না, আমি ওর হয়ে মাপ চাচ্ছি। ওই ওরে জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর, ওর সামনে ওর বউকে চুমো দিব। সে না দেখলে ইন্টারেস্ট হবে। জাগা ওরে। রাজের কথা মতো অভ্রের মাথায় এক বালতি পানি ঢেলা হয়। অভ্র বন্ধুদেরও নিয়ে আসা হয়। সবাইকে দেখে অনুই চিৎকার করে কান্না করতে থাকে। সব স্টুডেন্টদের থেকে হেল্প চায়, কিন্তু রাজদের কাছে অস্ত্র আছে। সেই অভ্রদের এই অবস্থা করতে পারলে ওদের ওপরে গুলি করতে রাজ ভাববে না। এজন্য কেউ এগিয়ে আসে না। অভ্র চোখ মেলে তাকায়, মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। ঢুলো ঢুলো চোখে সামনে তাকায়। অনুহির হাত ধরে আছে রাজ। অভ্র থেমে থেমে গলায় বলে, ওই রাজ, প্লিজ ওকে ছেড়ে দে, আমার মার। কিন্তু অনুকে কিছু বলিস না। বাবুর জ্ঞান ফিরেছে, তোর বউকে কিছু বলবো না, ছেড়ে দেব। ছেড়ে দে রে। অভ্র, আমি তোমাকে রেখে কোথাও যাব না, ওরা তোমাকে মেরে ফেলবে। ছেড়ে দে রে। আচ্ছা, ছেড়ে দিলাম। রাজ কথাটা বলে অনুহির হাত ছাড়লো। অনুহি দৌড়ে অভ্রের কাছে আসবে, তার আগেই রাজ আবার অনুহির হাত ধরলো। অনুহিকে সোজা করে খুব জোরে অনুহির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় রাজ। অনুহি মাটিতে আছে পড়ে, ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হতে থাকে অনুহির। অভ্র এটা দেখে চিৎকার করে, অনুহির দিকে আসতে যায়। তখনই কতগুলো লাথি পড়ে অভ্রের গায়ের উপরে। অভ্র মাটিতে পড়ে যায়, নিঃশ্বাসে তার ধুলো উঠতে থাকে। ম্যাম, হে ম্যাম, উঠুন ম্যাম। অভ্র তুমি পালাও। কী রে, আজকে তোর বউকে মারলাম, তোর কোনো হুঁশ নেই কেন? রাজ, তোকে আমি মেরে ফেলবো রে। তাই নাকি? আচ্ছা মার এবার। আজ কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে, অনুহির দিকে টার্গেট করে এগিয়ে যায়। অনুহির দিকে অনুহির গাল চেপে ধরে অনুহির গালে একটা চুমু দেয় রাজ। অভ্র চিৎকার করে ওঠে। তখনই রাজ অভ্রের বুকের এক পাশে গুলি করে। অনুহি সহ অভ্রের সব বন্ধুরা অভ্রের নাম ধরে চিৎকার দেয়। রাজ অনুহির কাছে আসে, অনুহির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। গাড়ির কাছে চলে আসে রাজ। ছেড়ে দে আমাকে প্লিজ অভ্র, আমি আসছি। অভ্র ওঠো প্লিজ। ওই অভ্রকে তোরা মেরে ফেল। গাড়িতে অনুহিকে রেখে রাজ উঠতে যাবে, তখনই পরপর 5টা গুলির শব্দ শোনা যায়। পুরো ভার্সিটি তখন একদম নীরব স্তব্ধ হয়ে গেছে। কোথাও কোনো চিৎকার নেই। রাজ গাড়ির সামনে আসে, ওর লোকেদের দিকে তাকিয়ে এগিয়ে আসে সৈকত, রোস্তম সহ আরো 3জন ছেলে। ভার্সিটির রাস্তার পাশে গুলি খেয়ে পড়ে আছে। আবার গুলিগুলো লাগছে সবগুলো কপালে, কিন্তু কে গুলি করছে? অনুহি দৌড়ে গাড়ির সামনে আসে, সেও ওদিকে তাকায়। অভ্র মাটিতে বসা, ডান হাতে পিস্তল, মাথা থেকে বুক থেকে রক্ত টপ টপ করে পড়ছে। সারা গা অভ্রের রক্তে ভেজা।
অভ্রের হাতে পিস্তল দেখে অনুহি, রাজসহ অভ্রের বন্ধুরা অবাক হয়। ভয় পেয়ে নেহালদের ছেড়ে দেয় রাজের লোকেরা। রাজ অনুহির কাছে আসে, অনুহির কপালে পিস্তল ধরে বলে, হারামজাদা থাম বলছি, তোর বউকে মেরে ফেলবো আমি। কথাটা বলার আগের সাথেই অভ্র উঠে দাঁড়ায়, পকেট থেকে বুলেট বের করে পিস্তল লোড করে আবারও তিনজনের ওপরে গুলি চালায়। ভয়ে সবাই চমকে ওঠে। অভ্র হেলান দিয়ে দাঁড়ায় গাছের সাথে। জোরে বিদঘুটে হাসি দেয় অভ্র, দাঁতে ফাঁকেও রক্ত। অভ্রের হাসতে হাসতে বলে, আমি হুমকিতে মারি না, আমি মারার পর হুমকি দেই। মারবি ওকে, মার। সত্যি সত্যি মারবো আমি অনুহিকে। আরে মার না। অভ্র, রাজ পিস্তলের ট্রিগার চাপতে যাবে, এমন সময় সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলি এসে রাজের সব লোকেদের মাথায় লাগে। 1 মিনিটের মধ্যে রাজের সবগুলো লোক মাটিতে শুয়ে যায় গুলি খেয়ে। রাজের পায়েও এসে গুলি লাগে, কিন্তু কে চালালো গুলি, কে মারলো রাজের লোকেদের? রাজ মাটিতে পড়ে যায়। অনুহি দৌড়ে অভ্রের কাছে আসে। অভ্র উঠে দাঁড়ায়। অনুহি এসে অভ্রকে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই অনুহিকে সরিয়ে দেয় অভ্র। রাজের দিকে এগিয়ে যেতে থাকে। রাজ যন্ত্রণায় অভ্রের দিকে গুলি করে। অভ্রের পায়ে সে লাগে গুলি। অভ্র পড়ে না। পেছন থেকে অভ্রকে সবাই ডাকে, কিন্তু অভ্র শোনে না কারো কথা। রাজের দিকে এগিয়ে যেতে থাকে। রাজ চিৎকার করে বলে, শালা আমাকে ছেড়ে দে, তুই কে রে? আমার লোকেদের এভাবে মারলি? তখনই দুটো কালো গাড়ি এসে থামে। দরজা খুলে অস্ত্র হাতে নামে ছেলেগুলো। সবার মুখে সাদা রুমাল বাঁধা। রুমালের ওপরে কালো রং দিয়ে ইংরেজি অক্ষরে লেখা রোলেক্স। রাজসহ ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রোলেক্স গ্যাং। রাজ ভয়ে গাড়ির পাশে গিয়ে হেলান দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি। অভ্র তুই কে? আমাকে প্লিজ মারিস না। আমি রোলেক্স গ্যাংয়ে ঢোকার জন্য অনেক কিছু করেছি, কিন্তু বুঝিনি তুই রোলেক্স গ্যাংয়ের লোক। সালা হারামি, কাকে বলছিস রোলেক্স গ্যাংয়ের লোক? অভ্র মানব নিজেই রোলেক্স গ্যাং এর লিড করে। এই রোলেক্স গ্যাংটাই তো আবিরের নিজের। কি? সে অভ্র নয়, আবির? রাজের কাছে এসে অভ্র হাতের উপরে গুলি করে পিস্তলটা নিয়ে নেয়। রাজের সামনে বসে অভ্র রাজের প্যান্টের পকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট সহ সব লাইটার খুঁজে পায়, সেইগুলো বের করে রাজের সামনে বসে সিগারেট জ্বালায়। অনুষা ভার্সিটির হাজার খানেক চোখ কেবল অভ্রের দিকে। অনুই যেন নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছে না অভ্র এমন কিছু হবে। অভ্র নিজের পিস্তল কোমরে গুঁজে রাজেরটা সাকিবের দিকে ছুঁড়ে মারে। সাকিব চিৎকার করে বলে, আবির ক্যাচ। অভ্র ক্যাচ ধরলো। একটা ভারী হাতুড়ি অভ্রের হাতে। সিগারেট টানতে অভ্রের গভীর গলাতেই বলে, বলেছিলাম না অনুইকে ছেড়ে দিতে, ওর সাথে কিছু করবি না। শুনিসনি আমার কথা? ওকে চর মারলি, ওর গালে চুমুও দিলি, এখন তোর কি করব তুই বল। ভাই আমাকে ছেড়ে দেন প্লিজ। আমার বাবা কিন্তু এমপি, সে আপনাদের সবাইকে মেরে ফেলবে। ওই সাকিব ভাই। অভ্র কথা মতো রাজীবকে গাড়ি থেকে বের করে রোলেক্সের লোকেরা। রাজীবকে বীভৎসভাবে পেটানো হয়েছে, তবে জ্ঞান আছে। রাজের পাশে আনা হয় তাকে। রাজ তার বাবাকে এমন অবস্থাতে দেখে কেঁদে ফেলেছে। চিৎকার করে বলে, তোরা সুস্থ মানুষ নাকি সাইকো? একটা মানুষকে কতটা অমানবিক নির্যাতন করেছিস? প্লিজ আমাকে ছেড়ে দে। রাজ, তো তোকেই বলেছিলাম রোলেক্স গ্যাং আছে, তুই বিশ্বাস করলি না। এখন কে বাঁচাবে আমাদের? বাবা তোমার কিছু হবে না, আমি আছি তো। অভ্র সিগারেট খাওয়া শেষ হয়। অনুহির দিকে তাকায় অভ্র। অনুহি ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র আরো মজা পায়। অভ্রের চোখ বুঝে আসছে, নিঃশ্বাসও কেমন হালকা হতে শুরু করেছে। অভ্র আর দেরি করে না, জোরে হেসে ওঠে। ডান হাতে থাকা হাতুড়ি দিয়ে অভ্র রাজের ঠোঁটের সামনে দাঁতের ওপরে 10 বার জোরে জোরে লাগাতার বাড়ি দিতে থাকে। রাজ চিৎকারও দিতে পারে না, বরং অভ্রের এমন সাইকোপ্যাথিক আচরণ দেখে অনুহি অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুদের মধ্যে মেয়েরা বমিও করে ফেলে। অভ্র রাজের কপাল বরাবর আরো 15টা হাতুড়ি দিয়ে মারে। রাজের মাথা ফেটে আলাদা হয়ে যায়। রাজ মারা যায়।
অভ্র উঠে দাঁড়িয়ে রাজীবের বুকে দুটো গুলি করে ধপ করে পড়ে যায় মাটিতে। এরপর 6 মাস কেটে যায়। সেদিনের সেই ঘটনার পর অনুহির একটানা 3 দিন পর জ্ঞান ফিরে চোখের সামনে অভ্রের সেই সাইকোপ্যাথিক চেহারাটা মনে পড়ে। কিন্তু অভ্র কোথায়? জ্ঞান ফিরে অভ্রকে খুঁজছিল অনুহি, কিন্তু অনুহি অভ্রকে খুঁজে পায় না। সারা বাড়ি, প্রতিটা হাসপাতাল, থানায়, কারাগারে, পরিচিত জায়গায় কোথাও বাদ দেয়নি অভ্রকে খুঁজে ওর বাড়ির লোকেরা। অনুহি আগের মতো কথা বলে না, হাসে না। অভ্র হয়তো মারা গিয়েছে, ওর জন্য তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অভ্রের কথা ভেবে অনুহি নীরবে কাঁদে খালি। সে আর নেই হয়তো। অভ্রকে শেষ ভালোবাসাটাও বলা হয়নি ওর। আফসোস আর অনুতাপে অনুহি একদম ভেঙে পড়েছে। 4 মাস পরের ঘটনা। রেহানা বেগম বলে, অনুমা, তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও। এখানে থাকলে আরও কষ্ট পাবে। আমরা বরং তোমাকে আরও একটা বিয়ের ব্যবস্থা করে দিই, কি বলো? আর না হয় বেরিয়ে এসো তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন। কি বলছেন আপনি? এত বড় কথাটা বলতে পারলেন আপনি? কতটা ভালোবাসি আপনাদের। আর বললেন অন্য জায়গাতে বিয়ে করতে? বোঝা হয়ে গেছি আপনাদের। না মা, সেটা বলিনি। আসলে আমার কিছু লাগবে না। বোঝা মনে করলে করুন। আমি এখানেই থাকবো, আপনার রুমেই থাকবো। আমি রুম ভাড়া দেব, আপনাদেরটা খাবো না, তবু এখান থেকে তাড়াবেন না। রেহানা বেগম অনুহিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, মাথায় হাত বুলিয়ে দেয়। আচ্ছা মা, থাক, আজীবন থাক এখানে। তবুও একটু বেরিয়ে আয়, ভালো লাগবে। অনুহি আর কিছু বলে না। সেই দিন বিকেলে অনুহি তার বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়। বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে কিছুটা পথ আসে, তখন একটা গাড়ি ওর সামনে এসে থামে। অনুহি গাড়ি থামাতে সামনের গাড়ি থেকে 4 জন ছেলে দৌড়ে আসে। গাড়ির গেট খুলে অনুহিকে বের করে টেনে নিয়ে নিজেদের গাড়িতে তোলে। মুখে টেপ দিয়ে পুরো চোখ ঢেকে দেয় অনুহির। অনুহির চোখ বাঁধা, সে দাঁড়িয়ে আছে কোথাও। হাতের বাঁধন খুলে দেয়া হয়েছে, ফুরফুরে বাতাসে আসছে। বাতাসে অনুহির চুলগুলো উড়ে যাচ্ছে। সে চোখ থেকে কালো কাপড়টা সরায়। সে একটা ছাদে দাঁড়ানো, সামনে একটা সমুদ্র। কিন্তু সে কোথায়? এখানে কেন তাকে নিয়ে আসা হয়েছে জানে না অনুহি। সমুদ্র দেখে মনটা ভালো হয়ে যায়। অনুহি চারপাশে চোখ বোলাতে থাকে। ছাদের এক কোণাতে কে যেন সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ানো। অনুহি দ্রুত হেঁটে যায়। কে আপনি? আমাকে এখানে তুলে নিয়ে আনা হয়েছে কেন? ছেলেটা ঘুরে তাকালে অনুহির দিকে। অনুহির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে চমকায়। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। এই যে অভ্র দাঁড়িয়ে। অভ্র দেখে চিৎকার করে তার নাম ধরে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ে অনুহি। জড়িয়ে ধরে কান্না করতে বলে, তুমি তুমি এখানে? তুমি ঠিক আছো? জানো তোমাকে কত কত জায়গায় খুঁজেছি। একবারও কি আমার সামনে আসা যায় না? কত অপেক্ষা করতে হয়েছে তোমার জন্য জানো? তুমি আমার থেকে কেন চলে যেতে চাও বারবার? তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সেদিন সুমন আমাকে প্রপোজ করেছিল, সত্যি আমি তাকে জোরও দিয়েছিলাম। তোমাকে কখনো ভালোবাসি বলা হয়নি আমার। আমি তোমাকে ভালোবাসি অব্র। আমি জানি সেটা। সব জানতে তাহলে কেন এমন করতে? কেন ইগনোর করতে? কেন হারিয়ে গিয়েছিল? কেন এমন হলো? আস্তে আস্তে এত উত্তেজিত কেন? এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? সব কিছুর উত্তর চাই। অভ্র অনুহির থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সমুদ্রের দিকে তাকিয়ে অনুহিকে বলে, আমি হলাম একজন মাস্তান, তবে আর কে সংস্থানের হয়ে কাজ করি। এই সংস্থানে কাজ করি সেটা তো তুমি জানোই। সংস্থার কাজ হলো সব দেশের মধ্যে সন্ত্রাস, ড্রাগস বিজনেসকারীদেরকে খুঁজে বের করা, তাদেরকে শেষ করা। প্রতিটা দেশেই এই সংস্থার একটা করে গ্যাং আছে, আর আমাদের দেশে গ্যাংয়ের নাম রোলেক্স। আর কে সংস্থার অনেক মালিক থাকলেও এই সংস্থার কাছের গ্যাং হলাম আমরা। আদনান সাহেবের মাধ্যমে, মানে নীলার বাবার কারণে এই আর কে সংস্থার সাথে যুক্ত হই। গড়ে তুলি রোলেক্স গ্যাং। ছদ্মবেশে থাকতাম আমি। রোলেক্স গ্যাংয়ে আমার নাম আবির। সেদিন ভার্সিটিতে সাকিবেরাই আমাকে এখানে নিয়ে আসে। যাই হোক জারি, আমি মাস্তান, তবুও তোমাকে ভালোবাসি। আমার সাথে থাকতে হলে এইসব কিছু মেনে নিয়েই থাকতে হবে। যদি না পারো তাহলে তোমাকে তোমার জায়গাতে আবার রেখে আসবো। অনুহি কিছু সময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সমুদ্র থেকে দূরে একটা বাড়ি, বেশ চমৎকার জায়গা।
অনূহি অভ্রের কাছে আসে, এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে, বলে, সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, তবে শর্ত হলো সাধারণ পাবলিক যেন জানে না তুমি কে, কি করো। অভ্র মুচকি হাসে। অভ্র আমাকে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম? এই আমি তোমার কিসের ম্যাম? হ্যাঁ, আপনি আমার ম্যাম বউ। আপনি? আমি তোমার আপনিতেই আছি। তুমি করে বলছিলা, সুন্দর ছিল তো। হুম, আপনাকে তুমি বলতে কেমন লাগে? আপনিতেই থাকুন। সবাই তো তার বউকে তুমি আর বরকে আপনি বলে, আমি না হয় তার উল্টো হলাম, আপনিতেই থাকুন। পাগল একটা। না মরে আপনার কাছেই চলে এসেছি, আর তোমাকে হারাতে দিচ্ছি না জনাব। হারাবো না আপনাকে রেখে। দুজনে হাসে, তারপর একসাথে দাঁড়িয়ে সমুদ্র দেখতে থাকতে। এরপর হঠাৎ অভ্র বলে ওঠে, আচ্ছা, আমাদের মধ্যে নতুন অতিথিকে আনার ব্যবস্থা করলে কেমন হয়? অনূহি অভ্রের কথাগুলো শুনে লজ্জায় অভ্রের মুখে মুখ গুজে।